এক বিশ্বের সমস্ত অঞ্চল আবার যেন অন্য এক অপর শক্তিতে গরম হয়ে উঠেছে। এখন যে লড়াই চলছে সেটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। পুরো বিশ্বের সমস্ত রাজা, প্রজা এবং সমস্ত জিনেরা এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য রুখে দাঁড়িয়েছে। সমস্ত রাজারা তাদের সৈন্য সেনা নিয়ে আন্ডারগ্রাউন্ডের পাতালপুরীর মাদাফার সেই মেটেজিনদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। মাদাফা তার সাম্রাজ্য নতুন করে বিস্তার করেছে এবং মেফোকে দিয়েছে এক অনন্য শক্তি, যা দিয়ে মেফো চাইলেই এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে তার সমস্ত কিছু দখল করে নিতে পারে। মেফো তার বাবার সেই প্রাচীন জাদুকরী খুব পাওয়ারফুল বইটি খোঁজার অপেক্ষায় রয়েছে। যদি তার হাতে কোনোভাবে জিনিসটি পৌঁছে যায় তাহলে পুরো সাম্রাজ্য এবং বিশ্ব এখন তার হাতে চলে যাবে। তখন হয়তো ইউসুফের এবা আগের মতো কাজ করবে না, অথবা তার সঙ্গে সমানে তখন লড়তে হবে। পৃথিবী কোন দিকে যাচ্ছে? মেফো কি তার সেই সমস্ত জিনিস উদ্ধার করতে পারবে? তার সেই পাওয়ারফুল বইটি, ইকবাল সেই পাওয়ারফুল বইটি তার কাছে সংরক্ষণ করে রেখেছে। ইউসুফ তার সেনাদেরকে নিয়ে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে আক্রমণ করতে গিয়েছে। সমস্ত বিশ্ব, দক্ষিণ মেরু, উত্তর মেরু, দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি, আইসল্যান্ড আর পাশাপাশি সমুদ্র এবং পাহাড়ের সমস্ত অঞ্চলে সমস্ত সেনারা প্রস্তুত। যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে। এ যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ, এ যুদ্ধ নিজেকে পুনর্জীবিত করার যুদ্ধ, এ যুদ্ধ সেই সব অপশক্তির বিরুদ্ধে যারা কিনা আমাদের সন্তানদেরকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম ফাঁকা করে দিয়েছে, আমাদেরকে নিজের ভিটা ছাড়ার জন্য বাধ্য করেছে, রেবেল টিম গঠন করতে সাহায্য করেছে। কিন্তু আমাদের পুরাতন সেই ঠিকানা পুনরায় ফিরে পেতে হবে, যে মূল্যেই হোক ফিরে পেতেই হবে। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 4 অন্তিম পর্বে। আশা করি জিনের দুনিয়া সিজন 4 আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এতদিন আমাদের সঙ্গে যারা ছিলেন, মনোযোগ দিয়ে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু যারা আছেন, যারা এই গল্পটি শুনেছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি আরজে ইমরান এতদিন ছিলাম এবং আগামীতেও সিজন 5-এ আপনাদের সঙ্গে থাকব। সিজন 4 অনেকটা বড় হয়েছে আগের থেকে, সেটা আপনাদের অনুরোধেই বেশ খানিকটা বড় করে আমি তৈরি করেছি। সিজন 5 খুব শীঘ্রই আমাদের দ্য মেগাবক্স চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সকলে জানেন যে 4টা সিজন আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। সিজন 5 খুব শীঘ্রই দ্য মেগাবক্স চ্যানেলে আপলোড করা হবে। পাশাপাশি আমাদের অন্যান্য যেসব সিরিজ গল্প আছে সেই সিরিজ গল্পগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা নিয়ে আসব। সেহেতু আমরা সরাসরি অন্তিম পর্বে চলে যাব। বেশি কথা বাড়াবো না, অনেক বেশি কথা বলে ফেলেছি। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং এই গল্পের প্রথম 3টি সিজন দেখেননি, তারা এখনই এই গল্পের প্রথম 3টি সিজন দেখে আসুন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই সিজন 4-এর অন্তিম পর্বে। আজকে থেকে 4000 বছর পূর্বের একটি গ্রাম, সেখানে একটা বাচ্চা ছেলে নদীর ধারে একটা জিনিস নিয়ে খেলা করছে। বাচ্চা ছেলেটির মাথায় রয়েছে বিরাট আকৃতির শিং, তার দাঁতগুলো বের হয়ে আছে। গ্রামের কোনো ছেলেই তার সঙ্গে যেন খেলতে চায় না, কারণ বাচ্চা ছেলেটি গ্রামের অন্যান্য স্বাভাবিক জিনদের মতো নয়, সে একটু ভিন্ন। এমনকি তার বাবাও ভিন্ন। তার বাবা কোনো একটা জায়গা থেকে এই গ্রামে এসেছেন থাকার জন্য। নির্ঘাত তার বাবা হয়তো কোনো রাজা বা কোনো কিছুর রাজপুত্র, কারণ তাকে দেখে এরকম মনে হয়। এই গ্রামেরই কোনো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল সে, কিন্তু সে এই গ্রামে কারোরই তেমন সম্মান পাননি, কারণ সে ছিল অন্যান্য সকলের থেকে দেখতে আলাদা এবং একটু ডিফারেন্ট। এই অঞ্চলে যারা থাকতো তাদের মাথায় তেমন শিং ছিল না, কারণ জিনের মাথায় শিং ছিল না এবং তার মধ্যে দেখতে কুষ্ঠিত কেউ ছিল না। তার ছেলে ঠিক তেমনটাই হয়েছে। বাচ্চা ছেলেটি অন্যান্য সব জিনের বাচ্চাদের সঙ্গে খেলা করার জন্য তাদের কাছে গেল, কিন্তু কেউ তার কথা শুনল না। বলল, তুই স্বাভাবিক জিনদের মতো দেখতে না, তোকে আমরা খেলতে নিব না, তুই দেখতে একটা দৈত্যর মতো, তুই একটা দৈত্য। সকলে তাকে খেপাতে লাগলো, দৈত্য দৈত্য দৈত্য। সে ভীষণ রেগে গিয়ে তখন তাদের উপরে আক্রমণ করতে শুরু করলো এবং সে ভীষণ রেগে গিয়ে সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো, কারণ বাচ্চা ছেলেটি উঠতে পারে না, সে রোদেও যেতে পারে না, সে শুধুমাত্র ছায়াতেই থাকে। বাচ্চা ছেলেগুলো দৌড়ে রোদের ভিতরে চলে গেল, কিন্তু শিংওয়ালা সেই ছেলেটি ছায়ার মধ্যেই দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। সে যখন কান্না করলো তখন যেন তার শরীর থেকে এক ধরনের অশ্রু জল বয়ে পড়ছিল,
কিন্তু সেই অশ্রুটা স্বাভাবিক কোনো পানি ছিল না, সেটা ছিল আগুনের লাভার মতো উত্তপ্ত কোনো একটা জিনিস। সেটা তার চোখ দিয়ে বের হতে শুরু করলো। সে আকাশের দিকে তাকিয়ে তার সমস্ত রাগ উপরের দিকে ছাড়াতে লাগলো এবং তার শরীরের ভেতরে এক ধরনের আগুন জ্বলতে শুরু করলো। তাই দেখে বাচ্চা ছেলেগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। খুব জোরে সে চিৎকার করছে, এমনকি চিৎকারের শব্দ পৌঁছে গেল 4000 বছর পরের আজকের মাদাফার কাছে। মাদাফা আসমানের দিকে তাকিয়ে চিৎকার করছে। সেই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, সে হচ্ছে মাদাফা। মাদাফার বাবা একজন সাধারণ জিন ছিলেন না, তিনি ছিলেন আন্ডারগ্রাউন্ড কিংয়ের এক অন্যতম সহচরের, মানে হচ্ছে গিয়ে তাদেরই রাজ দরবারের একজন ছেলে, মানে রাজপুত্র বলা যায়। তার বাবা বিয়ে করেছিলেন এক সাধারণ মাটির উপরের জিনকে। সেই মেয়ের সঙ্গে এসে সেখানেই থাকতো। কিন্তু মাটির নিচে যেসব জিনেরা থাকে তাদের বিশেষত্ব ছিল হচ্ছে তারা দিনের বেলাতে অথবা রোদে কোথাও যেতে পারে না, তারা সবসময় এখানেই থাকবে। কিন্তু মাদাফা এমন একটি গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিল যে কিনা রোদেও যেতে পারতো না, পানিতেও যেতে পারতো না। এই কারণে সে সবসময় আগুনের ভেতরেই থাকে এবং আগুনই তার একমাত্র ভরসা। মাদাফা জন্ম নেওয়ার পরে তার বাবা বুঝতে পেরেছিল মাদাফা কোনো সাধারণ শিশু নয়, এ নিশ্চয়ই অন্য ধরনের শিশু, কারণ তার আরও বেশ কয়েকজন ভাই ছিল, সেই ভাইগুলোর থেকে আলাদা ছিল এবং মাদাফার ছিল অন্যরকম ক্ষমতা। সে কান্না করলে তার চোখ দিয়ে আগুন বের হতো, রেগে গেলে আগুনে পুরো শরীর ভরে যেত, যেটা কিনা তার বাবা তাকে দেখে ভয় পেত। সেই মাদাফা হঠাৎ করে চিৎকার দিতেই মাদাফার মন্ত্রী এসে বলল, কি হয়েছে মহারাজ, আপনি চিৎকার করছেন কিসের জন্য? মাদাফা তখন বলল, আমার ছোটবেলার কথা মাঝে মধ্যে মনে পড়লে, আমি সেটা স্বপ্ন দেখলে আমার মধ্যে এক অন্যরকম রাগ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গ্রামের সেসব ছেলেপুলেরা যারা কিনা আমাকে তিরস্কার করেছিল, এমনকি আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে সেই ছোট অবস্থায় ওইখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমি আমার দাদার বাড়িতে চলে আসি। আমার দাদা আমাকে মেনে নেয়নি, বলেছিল আমি নাকি জারস সন্তান, এই কারণে আমাকেও তেনারা মেনে নেননি। কিন্তু সে সমস্ত জিনিস মনে পড়লে এখন আমার ভীষণ রাগ হয়। এখন দেখো মন্ত্রী, আমি পুরো বিশ্বের একটা অন্যতম রাজা হয়ে উঠেছি। আমি জানি একটা সময় আমি এরকম একটা সাম্রাজ্য তৈরি করতে পারতাম। আমি যখন ইয়াং ছিলাম আমার দাদার সাম্রাজ্য ধ্বংস করেছিল কে জানো? আমি যদি আমার দাদার সাম্রাজ্য ধ্বংস না করতাম তাহলে হয়তো আজকের এই সাম্রাজ্য তোমরা পেতে না। তখন মন্ত্রী বলল, মহারাজ আমি জানি, এবং আপনার অতীত সম্পর্কে আমার থেকে ভালো আর কে জানবে। আমি আপনার কাছে প্রায় 2500 বছর ধরে আছি এবং আমি আপনার ধ্বংস দেখেছি, আমি আপনার ছোটবেলা দেখেছি, সমস্ত কিছু দেখেছি। আপনি যে এখন পর্যন্ত এরকমভাবে শক্তি নিয়ে বেঁচে আছেন, আপনি তো অমর, আপনি তো কখনো মরবেন না, সেটা আমি জানি। মাদাফা তখন বলল, মন্ত্রী বাইরের কি খবর বলো তো, কোনো আপডেট পাচ্ছি না। আমাদের সেনারা কি সমস্ত জায়গায় আক্রমণ করেছে? ওরা আক্রমণ হয়তো করতে পারবে না, কারণ ওরা কখনোই আমাদের এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। আর যদি প্রবেশ নাই করতে পারে তাহলে আমাদেরকে আর কি করবে? আর ইউসুফ ওর শক্তি এখানে দেখাতে পারবে না। আমি জানি এখানে সমস্ত শক্তি শুধুমাত্র আমাদেরই চলবে এবং এবা মাটির নিচে কাজ করে না। ইউসুফ আসুক, দেখি ওর কতখানি শক্তি হয়েছে, আমরা ওর জন্য অপেক্ষা করব। মন্ত্রী তখন বলল, ইউসুফ হয়তো এখানে আসবে না, তবে উপরে যেরকম ভাবে ওরা আমাদেরকে মারতে শুরু করেছে তাতে করে আমাদের আরও সৈন্যের প্রয়োজন হবে। মেফো সে কি তার সৈন্যগুলোকে আবার রিফর্ম করতে পেরেছে? ব্রাজিলের যেসব সৈন্য তার হয়েছিল। তখন মাদাফা বলল যে সে পারবে, তুমি খোঁজ নিও তো। আর মেফোকে বললো যে আমি তাকে ডেকেছি। মেফোর আজকাল কোনো খোঁজই থাকছে না, কোথায় কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। ঠিক তখনই বাইরে থেকে একটা দূত মহলের কাছাকাছি আসলো, এসে বলল, মহারাজ খবর আছে। তখন মহারাজ বলল মাদাফা যে কি খবর? সেই দূতটা বলল যে আমাদের একজন সেনা আমাদের রাজ্যের কাছে এসে পতিত হয়েছে। সে বলছে যে আমাদের এই যে এজেন্ট ছিল, যে হিলল্যান্ডে আক্রমণ করতে গিয়েছিল, সেই এজেন্ট নাকি ধরা পড়েছে এবং সেই এজেন্টকে তারা ধরে, আমরা যে সুড়ঙ্গ করে ভিতরে গিয়েছিলাম সেই সুড়ঙ্গ ধরে তারা সামনে এগিয়ে আসছে এবং নিশ্চয় আক্রমণ করতে আসছে। তখন মাদাফা বলল, এসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, শোনো আমার ওম কোথায়? সঙ্গে সঙ্গে ওমকে সে জাগ্রত করলো। সে সঙ্গে সঙ্গেই জেগে একটা কুষ্ঠিত হাসি দিল এবং হেসে বলল, তুমি এবং মেফো যাও, ওই দিকে যাও যেদিক দিয়ে ওরা আসছে। হিলল্যান্ডের পাশের যে বড় রাস্তাটা আছে সেই রাস্তাটার কাছে তোমরা গিয়ে অপেক্ষা করো, ওরা আসতেই আক্রমণ করবে এবং একজনের জন্য ওখান থেকে বেরিয়ে না যেতে পারে। এটা বলার পর ওম এবং
অন্যান্য সকলে সেখান থেকে বেরিয়ে গেল। ওম খুবই দানবীয় একটা দৈত্য সাপ। তার মুখে এক ধরনের ড্রাগনের মতো চিহ্ন রয়েছে এবং সে চাইলে মাটি খুঁড়ে যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে এবং বের হতে পারে। সে ভীষণ শক্তিশালী। সঙ্গে সঙ্গে সে মেফো মহলের দিকে চলে গেল। মেফো তখন তার মহলের বারান্দায় দাঁড়িয়েছিল। ওমকে আসতে দেখে মেফোর সঙ্গে সঙ্গেই তার বিরাট আকৃতির কালো ডানা মেলে আসমানে উড়ে তখন ওমকে বলল, কি হয়েছে? একজন দূত বলল যে হিলল্যান্ডের আশপাশ থেকে কোনো এক দল আমাদেরকে আক্রমণ করার জন্য এদিকে এগিয়ে আসছে, আর ওপরের পরিস্থিতি খুব একটা ভালো না। সকল জায়গা থেকে আমাদেরকে আক্রমণের চিন্তা ভাবনা করছে ওরা। আর আরেকটা গোপন সূত্র খবর পেয়েছি যে ওরা আমাদের এখান থেকে অনেক খবর পেয়েছে। সেটা কিভাবে পেয়েছে আমি বলতে পারবো না, তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এইখানে নিশ্চয়ই ওদের কোনো গুপ্তচর আছে, যে গুপ্তচর ওদের কাছে খবর পাঠাচ্ছে। নাহলে তো ওরা এত তথ্য পাওয়ার কোনো কথা না। ওরা আমাদের সমস্ত গেটগুলো সম্পর্কে জেনে গিয়েছে। আমাদের পুরো বিশ্বে 128টা এজেন্ট পয়েন্ট আছে। প্রত্যেকটা এজেন্ট পয়েন্টের বিষয়ে ওরা প্রায় জেনে গিয়েছে এবং সবগুলো এজেন্ট পয়েন্টে ওরা হামলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের দূত খবরগুলো নিয়ে এসেছে। এই বিষয়ে এরকম যদি হয় তাহলে আমরা হয়তো খুব শীঘ্রই যুদ্ধের জন্য প্রস্তুত হতে চলেছি। আপনি কি বলেন? মেফো তখন বলল, মাদাফা কি বলেছে? আর মাদাফার কাছে আমাদেরকে সমস্ত কথা বলতে হবে। চলো মাদাফার কাছে। ঠিক তখনই মেফো দেখলো একটা বিরাট বাহন নিচের দিকে আসছে। এখানে ডাইনি এবং তার সঙ্গে আন্ডারগ্রাউন্ড কিং নিশ্চয়ই আছে। সঙ্গে সঙ্গে সে বাহনের কাছে গিয়ে তারা তিনজন একত্রিত হলো। সকলে নামলো। ডাইনি তখন বলল যে বিপদ ঘনিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। আমি আন্ডারগ্রাউন্ড কিং এবং সকলে সেখানে এসেছি। মাদাফার কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে তারা সেই আগুনের বড় নদীর ভেতর দিয়ে নিচে চলে গেল এবং নিচে গিয়ে মাদাফার কক্ষে প্রবেশ করলো। মেফো তখন মাদাফাকে বলল যে মহারাজ মাদাফা, আমার সালাম গ্রহণ করবেন। আমি জানি যে বিশ্বের চারিদিকে এখন উত্তপ্ত হয়ে আছে। ইউসুফ এবং হানিফা এবং তার দলবল নাকি আমাদের দিকে হামলা করার জন্য আসছে। তখন আন্ডারগ্রাউন্ড কিং এর ওয়াইফ ডাইনি বলল যে আমি সমস্ত কিছু দেখছি, তোমরা একটু অপেক্ষা করো। কে কোথায় আছে সেসব বিষয়ে আমি সমস্ত আপডেট নিচ্ছি। আর আমাদের এখানে নিশ্চয়ই কেউ একজন গুপ্তচর লুকিয়ে আছে যে কিনা আমাদের সমস্ত খবর পাচার করছে। না হলে ওরা এত সহজে আমাদের সমস্ত লোকেশনগুলো কিভাবে পেল? এটা তো কোনো সম্ভবই না। আমাদের লোকেশন তো বাইরে কোনোভাবে কেউ পাওয়া সম্ভব না। ওরা কিভাবে লোকেশনগুলো পাচ্ছে সেটাই হচ্ছে আমার চিন্তার বিষয়। দাঁড়াও, আমি এখানে আমার জাদুবিদ্যা দিয়ে আমি দেখি ইউসুফ, হানিফা এবং অন্যান্য সকলে কোথায় আছে, আমাদের সমস্ত এজেন্ট পয়েন্টগুলোর কি অবস্থা, সমস্ত বিষয় আমরা দেখতে পারবো। সঙ্গে সঙ্গেই সেখানে একটা পানির আকৃতির বিশাল গামলা রাখা হলো। সেই পানির ভেতরে সব চিত্র দেখা যাবে একদম ভিডিও চিত্রের মতো। বিশাল আকৃতি সেই গামলার ভিতরে ডাইনি তার ছড়িটা দিয়ে কোনো কিছু একটা করতে লাগলো। ডাইনির চোখ একদম সবুজ বর্ণ হয়ে উঠল এবং তার পুরো শরীরে এক ধরনের নীল আভা জ্বলতে শুরু করলো। তার হাতে যে ছড়িটা আছে সেই ছড়িটা সঙ্গে সঙ্গে সেই পানির ভিতরে একটা অন্যরকম আলোক বিকিরণ সৃষ্টি করলো। সেই বিকিরণের মধ্যে দিয়ে আচমকা একটা দৃশ্যপট উঠে আসলো। সেই দৃশ্যপটে দেখা যাচ্ছে ইউসুফ এবং হানিফা আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের বর্ডারের কাছে ঘাপটি মেরে বসে আছে। সঙ্গে সঙ্গেই আন্ডারগ্রাউন্ড কিং নড়ে চড়ে বসলো। বলল কি যে এই বিষয়ে তো আমাদের কাছে কোনো তথ্যই ছিল না। ইউসুফ এবং হানিফা এরকম একটা কাজ করেছে, আমাদের আন্ডারগ্রাউন্ড কিংয়ে হামলা করেছে। সঙ্গে সঙ্গে মাদাফা বলল, ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না, ওদেরকে যেভাবেই হোক হত্যা করতে হবে। আন্ডারগ্রাউন্ড কিং, তুমি এখনই তোমার রাজ্যে ফেরত যাও এবং সমস্ত রাজ্যবাসীকে অ্যালার্ট করে দাও যে ওরা কাছাকাছি চলে এসেছে, ওরা যেন ওইখান থেকে প্রাণ নিয়ে না যেতে পারে। আন্ডারগ্রাউন্ড কিং হামলা হতে চলেছে, তোমরা শীঘ্রই যাও। সঙ্গে সঙ্গেই আন্ডারগ্রাউন্ড কিং তার বাহনটা নিয়ে ওইখান থেকে চলে গেল। ওদিকে ডাইনি তখনও সেখানে বসে আছে। ডাইনি বলল যে আমি সমস্ত কিছু দেখে তারপর বলছি। আমি আমার স্বামীর পেছন পেছন যাব, কিন্তু সমস্ত তথ্য আমি দিয়ে তারপর যাব। সঙ্গে সঙ্গে সে খেয়াল করলো যে একজন গুপ্তচর যে কিনা তাদের এই পুরো আন্ডারগ্রাউন্ড অঞ্চলেই আছে এবং সেই গুপ্তচরের লোকেশনটা ট্রেস করা যাচ্ছে না। দেখাচ্ছে আশেপাশে কোনো একটা জায়গায় আছে, কিন্তু এত শত শত জিনের মধ্যে সেই একজন গুপ্তচরকে বের করে পাওয়াটা খুব কষ্টকর বিষয়। সঙ্গে সঙ্গেই ডাইনি বলল, তোমরা যাও, এখনই তোমার সেনাদের ভেতর থেকে সেই গুপ্তচরকে খুঁজে বেড়ার ব্যবস্থা করো এবং সে কে সে বিষয়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি জানতে হবে, না হলে আমাদের এখান থেকে আরও অনেক তথ্য সে পাচার করবে। সঙ্গে সঙ্গে সেখান থেকে দুটো জিন হাওয়া হয়ে উপরের দিকে উড়ে চলে গেল। ডাইনি তখন দেখতে লাগলো তার সমস্ত এজেন্টরা উপরে সকলে কি করছে। উপরে হিলল্যান্ডের রাজা সমস্ত সেনা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ওইদিকে দক্ষিণ তৃণভূমির রাজা সে সমস্ত সেনা তৈরি করছে ভিতরে আসার জন্য, কিন্তু সে সুড়ঙ্গ পথ তো আর জানে না কোথায়। ওদিকে তার এজেন্টরা সকলে
হিলল্যান্ড অন্যান্য সমস্ত জায়গায় আক্রমণ করার জন্য ঘাপটি মেরে বসে আছে। এজেন্ট পয়েন্ট পেলেই ওরা হয়তো বেরিয়ে আসবে, কিন্তু এজেন্ট পয়েন্ট তো আর ওরা খুব সহজে পাবে না। তৃণভূমির রাজা কিংবা ওদিকে দক্ষিণ অঞ্চলের রাজা কেউ খুঁজে পাবে না, কোথা থেকেও না। সঙ্গে সঙ্গেই ডাইনি বলল, আমাকে খুব শীঘ্রই যেতে হবে, আমার হাজবেন্ডকে সাহায্য করতে হবে, কারণ আমার রাজ্য এখন সংকট অবস্থায়। মাদাফা, আপনি আমাদেরকে কিছু সেনা দিন। আমি জানি আমাদের প্রচন্ড সেনা আছে, অনেক সেনা আছে, কিন্তু ইউসুফের কাছে সেই সেনা নগণ্য। আন্ডারগ্রাউন্ড কিং তখন বলল, মাদাফা তখন বলল যে এসব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না ডাইনি, ও এখানে তার শক্তি পুরোপুরিভাবে খাটাতে পারবে না। ডাইনি তখন বলল, আমি দেখেছি ও কতখানি শক্তিশালী এবং কিভাবে সেই যুদ্ধে আমাদেরকে পরাজিত করেছিল। আমি সেখানেই ছিলাম, দূরে আমার বাহন চড়ে আমি দেখছিলাম। আমার হাজবেন্ডকে সেখান থেকে কে বের করে নিয়ে এসেছে মনে করুন তো? ও একা একা বের হয়ে আসতে পারতো? আমি ওখানে ছিলাম বলে ও বেঁচে ফিরে আসতে পেরেছে, না হলে কোনোভাবেই ও বেঁচে ফিরে আসতে পারতো না, আর এখনও পারবে না। আমাকে খুব শীঘ্রই যেতে হবে, আপনি আমাকে কিছু সেনা দিন এবং সেই সেনা নিয়ে আমাকে খুব শীঘ্রই সেখানে যেতে হবে। মাদাফা তখন একজন লোককে ডাকলো, সে একজন সেনা, মাদাফার খুব খাস লোক। বলল কি, শোনো, তুমি একটা সেনা দল পাঠাও, ডাইনির সঙ্গে সেনাদল পাঠাও আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে, সেখানে আক্রমণ হতে চলেছে। ইউসুফ এবং হানিফা এবং তার দল সেখানে বসে আছে। আমাদের পুরো আলাস্কা এবং ব্রাজিলের দক্ষিণ সাইডের সমস্ত জঙ্গল তারা দখল করে ফেলেছে। আমরা খুব সহজেই চাইলেই তাদেরকে এখন পরাজিত করতে পারবো না। তোমার সব থেকে শক্তিশালী যে সেনাদল আছে তাদেরকে নিয়ে সেখানে যাও এবং সেখানে গিয়ে তাদেরকে রক্ষা করো। ডাইনি তখন ওখান থেকে উঠে বাইরে আসলো, তার সঙ্গে সমস্ত সেনারা তার পিছন পিছন আসতে শুরু করলো। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাওয়ার জন্য প্রায় কয়েকটা সুড়ঙ্গ পথ রয়েছে। প্রত্যেকটা সুড়ঙ্গ পথ দিয়ে রথে রথে করে সমস্ত সেনারা ঢুকতে শুরু করলো। ডাইনি তখন তার বাহনে তার নিজের রাজ্যের দিকে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল এই মাদাফার অঞ্চল থেকে অনেকটা উপরে, প্রায় 2-3 কিলোমিটার উপরে হবে। আর মাদাফা এত নিচে থাকে যে তার এই অঞ্চল খুঁজে পাওয়াটা খুব সহজ কোনো বিষয় নয়। এবং এখানে এক অন্যরকম সাম্রাজ্য তৈরি করা, যে সাম্রাজ্যের রাজা মাদাফা এক অন্যতম শক্তিশালী জীব, যে কিনা আল্লাহর তরফ থেকেই হয়তো কোনো অপশক্তির জন্য তৈরি হয়েছে, এবং সে এমনভাবে এক শক্তিতে রূপান্তর হয়েছে যে শক্তি কিনা এখন পুরো বিশ্বের উপর ভারী হয়ে গিয়েছে। সাথে সাথে শত শত সব সেনারা উপরের দিকে যেতে শুরু করলো। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের একটা বড় এলাকা, সেই এলাকার চারিপাশে একটা বড় পাহাড়ের পেছনে হানিফা, ইউসুফ এবং সেই বড় সচিব, তার নাম হচ্ছে আলী, সেই আলী তার 60,000 সৈন্য নিয়ে লুকিয়ে আছে মূল দপ্তরের আশেপাশে। এদিক দিয়ে আরো ভেতরে যেতে হবে, কয়েক ধাপে এই রাজ্য তৈরি করা। রাজ্যের ভেতরে এসে হানিফা এবং ইউসুফ সকলে অবাক হয়ে গেল, এরকম রাজ্য হতে পারে? আন্ডারগ্রাউন্ড অঞ্চল এমনভাবে তৈরি করা যে এখানে সবকিছুর জন্য বুলবুলাইয়ের মতো। তারা বেশ কয়েকটা পাহাড় পার হয়ে এসেছে, কিন্তু কোনোভাবে কোনো শহর তারা দেখতে পাচ্ছে না। বেশ খানিক্ষণ আগানোর পর খেয়াল করলো বিশাল আকৃতির এক বিরাট শহর, বিরাট এক প্রাচীন রাজ্য, যে রাজ্যের মাঝখানে রয়েছে বিরাট এক প্রাসাদ। প্রাসাদের চারপাশে রক্তের নদী এবং খুব দূর দূরান্তে লাভা খুব ফুটে ফুটে পড়ছে। আশেপাশে খুব ছোট ছোট শহর রয়েছে এবং গ্রাম রয়েছে। গ্রামের ভেতরে যেসব জিনারা রয়েছে তারা বেশ কুৎসিত এবং বেশ ভয়ানক। তারা নরখাদক, এমনকি জিন খাদক। তারা যে কোনো জিন যারা কিনা উপরে থাকে তাদেরকে যদি পায় তাহলে টেনে হিচড়ে ছিঁড়ে ছুটে খায়। আমরা নরখাদক সম্পর্কে শুনেছি, কার্নিভাল, যারা কিনা কোনো দ্বীপে বসবাস করে এবং মানুষ পেলে খেয়ে ফেলে। কিন্তু এরা হচ্ছে নরজিন, যারা কিনা নরজিন একদম পেলে চিবিয়ে খেয়ে ফেলে, তা আবার উপরের জিন, এক প্রকার অন্যরকম অসভ্য জাতি। এদের দাঁতগুলো এত বড় বড় এবং এত পরিমাণ নোংরা, তাদের শরীরের সমস্ত অবয়ব যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে এরকম অবস্থা। তারা যে পোশাক পরে সেই পোশাকগুলো জীর্ণ শীর্ণ, এবং তাদের মুখ এবড়ো থেবড়ো, নাক বাঁকা টাকা, এমনকি তাদের চোখ একটা বড় ছোট এবং চোখ বর্ণ লাল। সমস্ত কিছুই যেন এখানকার অদ্ভুত। ইউসুফ এবং হানিফা সেই সমস্ত জিনিস দেখে ভয় পেয়ে গেল, বলল এরকম রাজ্য কোথাও হতে পারে? আন্ডারগ্রাউন্ডে যে এরকম একটা বিশাল আকৃতির রাজ্য লুকিয়ে আছে সেসব বিষয়ে আমরা কোনো ধারণাই করতে পারছিলাম না, কিন্তু আমাদেরকে ওইখানে যেতে হবে। আমি একটা বিষয় আমাদের মূল যে দরবারি আছে তার কাছ থেকে শুনতে পেরেছি যে আন্ডারগ্রাউন্ড কিংয়ের যে প্রাণ আছে সেই প্রাণটা নাকি তার শরীরের ভেতরে নেই, সেটা কোনো একটা জায়গায় লুকানো আছে। এটা আমরা গোপন সূত্রে খবর পেয়েছি। হানিফা এই কথা বলতে ইউসুফ বলল, চাচা আপনি এত কিছু জানেন কিভাবে?
তখন হানিফা বলল, আমি কি শুধু শুধু আর কাবুলের অঞ্চলে গিয়েছিলাম? কাবুলই আমাকে এসব কথা বলেছে। কাবুলের এখানে গিয়েছিলাম, তুমি তো তখন ঘুমাচ্ছিলে। কাবুল আমাকে আন্ডারগ্রাউন্ড কিং সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, আর মাদাফার সম্পর্কেই নয়। তুমি কি জানো যে মাদাফাকে? মাদাফার সম্পর্কে তো তুমি আসল তথ্যই জানোনি। মাদাফা ছিল হচ্ছে এক দৈত্য জিন এবং আমাদের মূল উপরের যে ভূমির জিন, এক মেয়ে জিন, সেই জিনের সংমিশ্রণে তৈরি হয় এক সন্তান, যার ছিল অলৌকিক শক্তি। তাদের অন্য সব ভাইগুলোর মধ্যে থেকে মাদাফা একমাত্র অন্যরকম হয়েছিল। মাদাফার যে বাবা ছিল, সে ছিল আন্ডারগ্রাউন্ড মেটেজিনদের রাজা এবং সে ছিল রাজপুত্র। রাজপুত্র একদিন উপরে এসে এক মেয়ের সঙ্গে প্রেম করে তার সঙ্গে বিয়ে হয় এবং তাকে ত্যায্যপুত্র করা হয়। ত্যায্যপুত্র করার পরে সে সেখানেই থাকতে থাকে, কিন্তু মূলত হচ্ছে সেখানে তাকে কেউ সম্মান দিত না। সে ছিল দৈত্য জিন এবং মাদাফার মা ছিল হচ্ছে একটা স্বাভাবিক আমাদের অঞ্চলের জিন। তারা সবসময় তাদেরকে অপমান করত এবং একটা পর্যায়ে মাদাফার বাবাকে, মানে সেই দৈত্য জিনকে, তারা যেভাবেই হোক মেরে ফেলে। এরপর তার পরিবার নিয়ে তারা এখান থেকে চলে আসে। এমনকি মাদাফা, যে কিনা প্রচন্ড পরিমাণ রাগী এবং অন্য সমস্ত জিনদের থেকে আলাদা ছিল, তার চোখ দিয়ে পড়তো আগুনের সেই মণি, আর কি কান্না করলে পানি পড়তো না, শুধুমাত্র আগুনের মণি পড়তো, আর তার শরীর ক্রোধ হলে আগুনে ভরে যেত। এমনকি এখন যে আন্ডারগ্রাউন্ড অঞ্চল দেখছো, এটাও হয়তো মাদাফারই তৈরি, কিন্তু এই আন্ডারগ্রাউন্ড অঞ্চলের যে আন্ডারগ্রাউন্ড কিং আছে, সে নিজে একজন আন্ডারগ্রাউন্ড অঞ্চলের জিন এবং তার প্রাণ কোনোভাবেই তার শরীরে নেই। তাকে তুমি কোনোভাবেই কোনো আগুনে পুড়িয়ে কোনো কিছু করে মারতে পারবে না, কিন্তু তার প্রাণ নিশ্চয়ই এমন একটা জায়গায় লুকানো রয়েছে যে প্রাণ শুধুমাত্র সেটা মারলেই সে আজীবনের জন্য মারা যাবে। এই জন্যই মূলত এই দুই যুদ্ধে তোমরা তাকে মারতে পারোনি। সে অনেক ক্ষতিগ্রস্ত হলেও ওইখান থেকে ঠিকই ফিরে আসতে পেরেছে, কারণ তার প্রাণ তো তার সঙ্গে নেই, তার প্রাণ নিশ্চয়ই কোনো একটা জায়গায় লুকানো আছে। ঠিক একইভাবে মাদাফাকে তুমি কিন্তু খুব সহজে মারতে পারবে না, বা তার শরীরে আঘাত করে তুমি তাকে মারতে পারবে না। তার প্রাণ এমন একটা জায়গায় লুকানো আছে যে প্রাণ তুমি খুঁজে না পেলে কোনোভাবেই তাকে হত্যা করা সম্ভব নয়। আর ইউসুফ, তুমি একটা বিষয় খুব মাথায় রেখো, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড অঞ্চল, এটা কিন্তু উপরের মতো কোনো কিছু না। উপরের শক্তি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, হয়তো অনেকাংশে কমে যাবে, কারণ আমাদের শক্তি হচ্ছে সূর্য আর এদের শক্তি হচ্ছে অন্ধকার। এই জন্য এরা ডার্ক ওয়ার্ল্ডের জিন। এটা বলতেই হানিফা সমস্ত সেনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো, কারণ হানিফা তখন সিগন্যাল দিল। ওদিকে আলী তার সৈন্যবহর ভেতর প্রবেশ করে রেডি করে রেখেছে। আলী, হানিফা এবং ইউসুফ তিনজন তিন বহর সৈন্য দিয়ে তিন দিকে আক্রমণ করতে শুরু করলো। হানিফা তার সৈন্যদল নিয়ে দক্ষিণের দিকে গেল, ইউসুফ তার সৈন্যদল নিয়ে সোজাসুজি একদম মাঝ বরাবর রাজ্যের দিকে হামলা করতে শুরু করলো, আর আলী তার 60,000 সৈন্যবর্গ নিয়ে আশেপাশের যত গ্রাম এবং যত শহর অঞ্চল আছে এবং যেখানে যেখানে সেনাদের মূল আবাস রয়েছে, রাজ্যের উত্তর সাইডে চলে গেল। উত্তর, দক্ষিণ এবং মূল পশ্চিম সাইড দিয়ে তারা আক্রমণ করতে শুরু করলো। তাদের সকল সেনা নিয়ে সামনের দিকে যেতেই দেখলো বিরাট আকৃতির এক সেনাবহর নিচের থেকে আক্রমণ করতে শুরু করেছে তাদেরকে। তারা সকলে পাহাড়ের পাশে লুকিয়ে পড়ল, বিরাট আকৃতির বড় বড় পাহাড়। হানিফা যতখানি সহজ ভেবেছিল আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, তার থেকেও বেশি শক্তিশালী। তারা ওইখান থেকে আক্রমণ করতে শুরু করলো। তাদের হাতে বেশ কিছু গোলাবর্ষণ ছিল, যেগুলো কিনা তারা এই কয়েক বছরে নিজেদের প্রযুক্তি তৈরি করেছে, এবং তারা গোলাবর্ষণ করতে শুরু করলো। গোলা গিয়ে পড়তে লাগলো শহরের বিভিন্ন বড় বড় ইমারত, ছোট ছোট গ্রাম এবং বড় বড় জঙ্গলের উপরে। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। এমনিতে এই অঞ্চলটা লাভা দিয়ে পূর্ণ, চারিদিকটা যেন এক অন্যরকম শক্তিতে ভরপুর। ইউসুফ এবং হানিফা সেই সমস্ত সেনাদেরকে প্রতিহত করে সামনে এগিয়ে পড়ল, কারণ যেসব সেনা ছিল তাদের গোলাবারুদ শেষ হতেই তারা আক্রমণ করলো। ইউসুফ এবং হানিফা তারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, তারা হট করে কোনো কিছু করে ফেলে না, কারণ এতক্ষণ তারা অপেক্ষা করেছে যে ওদের হাতে যে গোলাবারুদ বা যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি ফুরলেই এরা আক্রমণ করবে। আর এরা মাঝে মধ্যে ফুসকানোর জন্য মাঝে মধ্যে দু একটা গোলাবারুদ ছুড়েছে আর কি। বেশ খানিক্ষণ পর ওদের গোলাবারুদ যখন শেষ হয়ে গেল, তখন ইউসুফ এবং হানিফা ফুল শক্তিতে সেখানে উঠতে শুরু করলো। রাজ্যটা এখন অনেক দূরে দেখা যাচ্ছে, মাঝখানে রক্তের নদী, রাজ্যের চারপাশে গোল করে শহর তৈরি করা। এই শহর খুব প্ল্যান করে তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে মূল যে রাজ্য রয়েছে, প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদ রক্তের নদীর একদম মাঝে বরাবর রয়েছে। শুধুমাত্র তাই নয়, তার পাশে গোল করে একটা বড় শহর রয়েছে। সেই শহরটা শেষ হওয়ার পরে মাঝখানে আবার রক্তের নদী, আবার খুব দূরে গোল করে
আরও বিরাট এক শহর রয়েছে। মূলত এই সমস্ত জায়গায় ওরা এমনভাবে সেনা বসিয়েছে যে সেই সেনাগুলো পার হয়ে তারপর মূল রাজ্যের ভিতরে প্রবেশ করতে হবে। প্রথম অংশের সেনাদেরকে তারা পরাজিত করে ফেলল, কারণ তারা যেভাবে আক্রমণ করলো তাতে করে প্রথম অংশের সমস্ত জায়গায় সমস্ত ইমারতগুলো ভাঙতে শুরু করলো। একে একে সমস্ত ওয়াচ টাওয়ার যেখানে কিনা ওইখানকার সমস্ত সেনারা ছিল, সমস্ত সেনারা একে একে মরতে শুরু করলো। যুদ্ধ মুখোমুখিভাবে বেঁধে গেল। ইউসুফ এবং হানিফা দুজনেই উত্তর পশ্চিম এবং মূল যে দক্ষিণ দিকে তারা নামলো। নামার সঙ্গে সঙ্গেই তাদের তরবারি দুটো হাতে নিয়ে ইউসুফ তার সম্পূর্ণ শক্তি নিয়ে একদম আগুনের গতিতে সামনের দিকে ছুটে চলে গেল। তার হাতে থাকা দুটো তরবারি দিয়ে সে একে একে সমস্ত জিন, যারা কিনা দেখতে খুবই পৈশাসিক এবং খুব ভয়ানক, সে সমস্ত জিনদেরকে একে একে মারতে শুরু করলো। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের এই শহর বেশ আধুনিক এবং এখানে বেশ ইমারত রয়েছে, বাজার সদাই সবকিছু রয়েছে। কিন্তু আচমকা বাজারের ভিতরে এরকম আক্রমণ করা তাদের ঠিক হয়নি, কারণ বর্ডার ভেদ করে চলে আসার পর যখন অনেক সেনা তারা দেখতে পেল, সেই সেনা বহরের মধ্যে সেখানে অনেক গ্রামবাসী রয়েছে, অনেক সাধারণ জিন রয়েছে। ইউসুফ হানিফা এমন লোক, তারা কখনো কোনো সাধারণ কোনো জীবকে ক্ষতি করে না। তারা কোনো বাচ্চা, বৃদ্ধ অথবা বয়স্ক মহিলা, মেয়ে মানুষদেরকে ক্ষতি করে না। গ্রামের ওই বাজারগুলোতে এবং ওই শহরের অনেক অঞ্চলে অনেক শিশু, বৃদ্ধ এবং যারা মূলত যোদ্ধা নয়, তারা সেখানে বসেছিল। মূলত ওদেরই সুযোগ নিচ্ছিল ওইসব সৈনিক সেনারা, যারা কিনা এই বাজারে ওদের সঙ্গে মিশে গিয়েছিল। হানিফা এবং ইউসুফ সঙ্গে সঙ্গেই মাটি থেকে অনেকটা উপরে উঠে গেল এবং সমস্ত সেনাদেরকে একটা সিগন্যাল দিয়ে বলল যে কোনো মহিলা, কোনো শিশু অথবা বৃদ্ধের গায়ে তোমরা হাত দিবে না। যারা সেনা তাদেরকেই শুধু মারবে, কিন্তু অন্যান্য কাউকে তোমরা মারবে না, তাদেরকে শুধু বাঁচানোর চেষ্টা করবে। সকলে তাই শুনে সমস্ত শুধু সেনাদেরকে ভেবে ভেবে মারতে শুরু করলো এবং সমস্ত সেনাদেরকে প্রায় একদম হত্যা করে ফেললো। কিন্তু যখন দেখলো যে ইউসুফের এবং হানিফার দলবল শুধুমাত্র তাদেরকে হত্যা করছে, এখানকার গ্রামবাসী, বাচ্চা শিশু যাদেরকে হত্যা করছে না, তখন ওইসব সেনারা তাদের নিজেদের গ্রামবাসী, নিজেদের বাচ্চা শিশুদেরকে মারতে শুরু করলো। এটা দেখে সঙ্গে সঙ্গেই ইউসুফ রেগে গেল এবং তার সমস্ত শক্তি, যেটা কিনা তার গায়ে আগুন জ্বলে, যখন সে পুরোপুরিভাবে রেগে যায়, সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন জ্বলতে শুরু করলো এবং তার চোখ জ্বলতে শুরু করলো। এবার শক্তি সম্পূর্ণভাবে জ্বলে উঠেছে। ইউসুফ যেন নিমিষেই সমস্ত সেনাদেরকে, যারা কিনা কয়েকটা বাচ্চা এবং মহিলা হত্যা করেছে, তাদের একদম নিমিষেই হত্যা করে ফেলল এবং তাদেরকে সেখানে একদম ধনুর সঙ্গে মিশিয়ে দিল। বেশ খানিক্ষণ পর সেই অঞ্চলটা স্বাভাবিক হলো। ওইখান থেকে আরও প্রায় 3-4 কিলোমিটার দূরে সেকেন্ড সার্কেল পার হয়ে ফার্স্ট সার্কেলে যেতে হবে এবং ফার্স্ট সার্কেল পার হলেই মূল রাজ্যের কাছাকাছি তারা পৌঁছাতে পারবে। খুব শীঘ্রই তাদেরকে সেকেন্ড সার্কেলে আক্রমণ করতে হবে। সেকেন্ড সার্কেলে ততক্ষণে সমস্ত সেনারা অপেক্ষা করছে ইউসুফ এবং হানিফা এবং আলীর সেনাদের আসার জন্য। প্রত্যেকটা অঞ্চলের সমস্ত সেনারা এমনভাবে তাদেরকে হত্যা করছে যেন একদম রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। চারিদিকে পরিবেশ স্বাভাবিক হয়ে উঠল। ততক্ষণে আগুন ফেটে একদম অন্যরকম একটা শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল, কারণ একটা লাভা বিস্ফোরিত হয়েছে খুব দূরে। সেই লাভার আলো, আগুন এবং চারিদিকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। লাভার বড় বড় আগুন বলয় উড়ে এসে পড়তে লাগলো সে রক্তের নদীতে এবং গ্রামের বিভিন্ন অঞ্চলে পড়ে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। যুদ্ধর প্রস্তুতি যেন লাভাও বুঝে গিয়েছে, সেও যেন যুদ্ধ করছে হানিফাদের হয়ে। হানিফা এবং ইউসুফ সেখানে সমস্ত সেনাদেরকে থামিয়ে বলল কি যে, সমস্ত গ্রামবাসী এবং শহরবাসী, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা তোমাদের ভালোর জন্য এখানে এসেছি, আমরা তোমাদের মঙ্গলের জন্য এখানে তোমাদেরকে সেভ করতে এসেছি। সেখান থেকে একজন বৃদ্ধ এবং একজন মহিলা কাছে এগিয়ে এসে বললেন, তুমি কে বাবা? তুমি এরকমভাবে আমাদের সমস্ত ঘরবাড়ি ভাঙলে কিসের জন্য? আমাদের উপর কেন আক্রমণ করলে? ইউসুফ তখন বলল, চাচা, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমাকে মাফ করবেন। আমি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। আর এতদিন সঙ্গে সঙ্গেই এক লোক এসে বললেন, উনি যা করেছেন বেশ ভালোই করেছেন। এতদিন কি আমরা এখানে খুব ভালো জীবনযাপন করতাম? আমরা তো এখানে এক প্রকার নরকের জীবনযাপন করতাম। আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল? কোনো কিছু ছিল না। আমরা বাজারে ঠিকমতো বের হতে পারতাম না। আমাদের মেয়ে ছেলেদেরকে তুলে নিয়ে যেত এসব সেনারা মরেছে, খুব ভালো হয়েছে। শেষে দেখনি ওরা আমাদেরকেই হত্যা করছিল, কিন্তু ইউসুফ, ওই ছেলেটা আমাদেরকে বাঁচিয়েছে। সবাই ইউসুফের নামে জয়ধ্বনি দাও। এবং ইউসুফ আমাদেরকে ওদের হাত থেকে বাঁচিয়েছে, বরঞ্চ আমাদেরকে ক্ষতি করেনি। সঙ্গে সঙ্গেই ওইখানকার যত রাজ্যবাসী ছিল অথবা যত শহরবাসী ছিল,
সকলেই ইউসুফের নামে জয়ধ্বনি দিতে শুরু করলো। সকলেই ইউসুফকে দেখে অবাক হলো। ইউসুফ, যে লোকটি কিনা কয়েকদিন আগেই মানে কয়েক ঘন্টা আগে এখানে এসেছে, সে আসার সঙ্গে সঙ্গেই এরকম একটা নজির সৃষ্টি করলো। ইউসুফ তখন হানিফাকে বলল, হানিফা চাচা, আমাদেরকে এখানে বসে থাকলে হবে না, সময় খুবই কম, আমাদেরকে সেকেন্ড লেয়ারে আক্রমণ করতে হবে। সেকেন্ড লেয়ারের পর ফার্স্ট লেয়ার, তারপর মূল রাজ্যে হামলা করতে হবে। ওরা যদি জেনে যায় তাহলে আরো সৈন্য নিয়ে এগিয়ে আসবে। নিশ্চয়ই মাদাফা তখন জেনে গিয়েছে যে আমরা আক্রমণ করেছি, আর আমাদেরকে আরো সৈন্য আনতে হবে। আমরা যতদূর পারি এই রাজ্যে আক্রমণ করতে শুরু করি। আমাদেরকে ফার্স্ট লেয়ার পর্যন্ত পৌঁছাতেই হবে এবং আন্ডারগ্রাউন্ড কিং এর সেই প্রাণ ভ্রমরা পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর বাকিটা আমরা দেখে নিব। এই রাজ্য এত বিশাল, এত বড়, আমরা কোনোভাবেই টের পাইনি। আমাদেরকে খুব শীঘ্রই সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলো চাচা, আমাদেরকে এখানে বসে থাকলে চলবে না। তাই বলেই হানিফা এবং তার সমস্ত সৈন্যরা সেই আগুনের নদীর ওপর দিয়ে যেতে শুরু করলো। হানিফা, ইউসুফ এবং আলী তিনজনের মূল যে রথ, তারা যে উড়ে যাচ্ছে, সেই উড়ে যাওয়া এবং তার পেছনে সৈন্যদল আগুনের নদীর উপর দিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং সেই আগুনের নদী এবং রক্তের নদীতে তাদের প্রতিফলিত হয়েছে, তাদের চেহারা দেখা যাচ্ছে। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকটা দূরে সেই সৈন্য শিবির দেখা যাচ্ছে, যারা কিনা তাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে। অনেক দূর থেকে একটা বিরাট আকৃতির আগুনের বলয় ভেসে উঠল। সেই আগুনের বলয় আকাশ থেকে এসে এক সেনাদের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে কিছু সেনা সেই রক্তের নদীর ভিতরে পড়ে গেল, এবং রক্তের নদীতে পড়তেই সঙ্গে সঙ্গে সে যেন নিমিষেই একদম গলে মোমের মতো হয়ে গেল। রক্তের নদীতে বিষাক্ত কোনো কিছু আছে, এবং কিছু কুমিরের জাতীয় জিনিস যেগুলো এই রক্তের নদীতে থাকে, এক ধরনের মাছ যারা কিনা বেশ ভয়ঙ্কর, সেই মাছগুলো উপরে উঠে সেই সমস্ত সেনাদেরকে খামলে নিতে শুরু করলো। ইউসুফ এবং হানিফা এবং আলী তখন সমস্ত সেনাদেরকে সিগন্যাল দিল, তোমরা আরো উপরে উড়ো, এত নিচে উঠলে নিচের থেকে ওসব প্রাণীগুলো এসে তোমাদেরকে নিয়ে যাবে। একটা বিরাট আকৃতির মাছ যার কিনা বড় বড় দাঁত রয়েছে, সেই মাছটা সেই রক্তের নদী থেকে উপরে উঠে সঙ্গে সঙ্গে একটা জিনকে তার মুখে পুড়ে নিচের দিকে নিয়ে চলে গেল। সে চিৎকার করছে, কিন্তু তাকে বাঁচানোর কেউ নেই, কারণ তাকে বাঁচাতে গেলে আরো অনেক সৈন্য মারা যাবে। সকলে সিগন্যাল শুনে সমস্ত সেনারা উপরে উঠতে শুরু করলো। তারপর ওয়াচ টাওয়ার থেকে বড় বড় আগুনের গোল্লা তাদের দিকে ছুটে আসতে লাগলো। হানিফার কাছে থাকা সে তরবারি দিয়ে সেই জিনিসগুলো সেটা ঠেকাতে লাগলো। অনেক সেনা সেগুলো গায়ে লেগে রক্তের নদীতে পড়তে লাগলো। অনেক দূর থেকে চারিপাশে শুধুমাত্র লাভা ফুটছে, সেই লাভাগুলো বুঝে গিয়েছে যেন যুদ্ধ লেগে গিয়েছে। ইউসুফ তার এবার শক্তি সম্পূর্ণভাবে দেখাতে শুরু করেছে। তার এবার ভিতর থেকে এক ধরনের অন্যরকম দৈবিক আলো বের হয়, যে আলোটা যেখানে লাগবে একদম ধ্বংস করে ফেলে। ইউসুফ তখন তার সেই দৈবিক আলোগুলো সে ওয়াচ টাওয়ারের উপর মারতে লাগলো, যেখান থেকে মূলত এই আগুনগুলো ছোড়া হচ্ছিল, এবং সেই রাজ্যে তাদের সঙ্গে মুখোমুখি আবার যুদ্ধ হতে শুরু করলো। চারিদিকে ইউসুফ যেন একদম দূরের সঙ্গে মিশিয়ে দিচ্ছে সবাইকে। সেকেন্ড লেয়ারে তাদের যুদ্ধ জোরসোরে চলতে শুরু করলো, এবং সমস্ত সেনারা যেন একে অন্যের সঙ্গে মুখোমুখি লড়াই করছে। হিলল্যান্ডের সেই এজেন্ট B4 এর অঞ্চল, যেখান দিয়ে তাদের এখানে আক্রমণ শুরু হয়েছে, তারা যখন সেই বড় সুড়ঙ্গের কাছাকাছি পৌঁছালো, দেখলো বিরাট আকৃতির এক সুড়ঙ্গ। এজেন্ট B34 এর যে এজেন্ট আছে, সেই এজেন্টকে তারা আক্রমণ করেছে, এবং আক্রমণ করে তাদেরকে বেঁধে সামনের দিকে নিয়ে যাচ্ছে। হিলল্যান্ডের বনারাজা সামনে রয়েছে, তার পাশে রয়েছে তার মন্ত্রী এবং সেনাপতি, আর এখানকার যে মূল সেনা রয়েছে, যে কিনা হানিফার সৈন্য বহর থেকে এখানে এসে যোগ দিয়েছে, সেখানকার সেনাপতি মানে যে মূল লিড দিচ্ছে, তার নাম সারফারাজ। সারফারাজ বেশ দক্ষ একজন সেনা, এবং সারফারাজ খুব দক্ষভাবে সমস্ত জায়গায় যুদ্ধ করতে পারে। দ্বিতীয় এবং প্রথম যুদ্ধে সারফারাজ যুদ্ধ করেছে, এবং সমস্ত জায়গায় তাদেরকে সেনাপ্রধান তৈরি করে রেখেছে। বনরাজা তখন বললেন যে, সারফারাজ, আমাদেরকে এই পথ ধরে ভেতরে যেতে হবে। এই শয়তানের বাচ্চাটাকে বলো যে এই দেয়াল কিভাবে ভেদ করে আমরা সামনের দিকে যাব। ওরা এখান থেকে পালানোর সময় একটা দেয়াল দিয়ে রেখেছে, এই দেয়াল দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে। নিচে ঠিক কতখানি দূরে যেতে হবে ওর কাছে ভালো মতো শোনো। সঙ্গে সঙ্গেই সেই বনরাজাকে কথা শুনে সারফারাজ সেই এজেন্ট 34 এর যে রাজা ছিল বা যে মূল সেনাপতি ছিল, তাকে বলতে লাগলো, বল শয়তান, এদিক দিয়ে কিভাবে প্রবেশ করব? তুই যদি না বলিস তাহলে তোর ছেলেকে আমরা তুলে নিয়ে আসবো। তোর ছেলে আমাদের হাতে বন্দি। তোর ছেলে না তোর সঙ্গে এসেছিল, মনে নেই? সঙ্গে সঙ্গেই এজেন্ট B34 বলল যে, না না, তুমি এরকমটা করো না। এতক্ষণ ও বলছিল না, কারণ ও ভেবেছিল যে ও মারা গেলেও কোনো কিছু সমস্যা নেই। কিন্তু ওদিকে
সারফারাজ তার বুদ্ধি খাটিয়ে বলল যে তোর ছেলে তো এখানে এসেছিল, মূলত আদতে তার ছেলে এখানে এসেছিল তার সঙ্গে যুদ্ধ করার জন্য, যুদ্ধ দেখার জন্য। এক প্রকার তার ছেলে ইয়াং আর কি। তো তার ছেলেকে যদি মেরে ফেলা হয়, সে নির্ঘাত মনে করেছে যে তার ছেলেকে এরা বন্দি করেছে এবং নির্ভুলভাবে তারা বলছে যেহেতু, তাহলে সত্যি সত্যি এমনটা হয়েছে। এজেন্ট B34 তখন বলল যে আমি বলছি কিভাবে যেতে হবে, আমার ছেলেকে কিছু করো না তোমরা। সারফারাজ বলল এই তো ভদ্র ছেলের মতো সমস্ত কথা উগলে দিয়েছ, চলো এবার বলো কিভাবে যেতে হবে। তখন এজেন্ট B34 বলল যে আপনি আমার পেছন পেছন আসুন আর আমাকে দয়া করে একটু সামনে যেতে দিন। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, সে চাইলেই বের হয়ে যেতে পারবে না। তার সঙ্গে বড় বড় সেনারা যুক্ত হয়েছে। এত বিরাট আকৃতির এক গর্ত করে ওরা উঠে এসেছে, মনে হয় এদিক দিয়ে সমস্ত সৈন্যরা প্রবেশ করিয়েছিল এবং সেই সৈন্যের প্রবেশ কারণেই মূলত ওদের কাল হয়েছে। ওরা সেই ভেতর দিয়ে যেতে শুরু করলো। অনেকটা পথ পেরোনোর পর যখন সে ভেতরে প্রবেশ করলো, সে খেয়াল করলো বিরাট আকৃতির এক সুড়ঙ্গ শুধুমাত্র নিচের দিকে চলে গিয়েছে এবং এই সুড়ঙ্গ পথ বেশ অদ্ভুত এবং মাঝে মধ্যে এক এক ধরনের আওয়াজে সুড়ঙ্গ পথ ধরে এগিয়ে আসছে। এজেন্ট B34 যখন সেই বড় দেয়ালের উপর হাত রাখলো, সঙ্গে সঙ্গে সেই দেয়ালটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার মানে এই ক্যাম্পে তার এক অন্যরকম ক্ষমতা রয়েছে এবং ক্যাম্প সম্পর্কে সে সমস্ত কিছুই জানে। সারফারাজ তার সৈন্যবহর নিয়ে সামনে এগিয়ে গেল। মাঝখানে বনার রাজা রয়েছে এবং তার পেছনে আশেপাশে সমস্ত সেনারা ভেতরে ঢুকছে। সামনে মূলত সারফারাজকে রাখা হয়েছে কারণ সারফারাজ এরকম মিশন এর আগেও অনেকবার করেছে, যার কারণে সারফারাজ সামনে এগিয়ে যেতে শুরু করলো। অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পরে খেয়াল করলো বেশ কিছু মেটে শয়তান চেলারা তারা সামনে এগিয়ে এসেছে এবং একে একে তাদেরকে আক্রমণ করছে, কিন্তু খুব বেশি না, হয়তো 10-12 জন মেটেজিন এসে আক্রমণ করার চেষ্টা করছে। এক তুড়িতেই সেগুলোকে মেরে ফেলছে সারফারাজ এবং তার দলের যত লোক আছে সকলে। সারফারাজ এবং সকলের সামনে এগিয়ে যেতে লাগলো। তারা অনেকটা পথ যাওয়ার পর দেখলো বিরাট আকৃতির এক সুড়ঙ্গ ভিতরে ঢুকে এক অন্যরকম জায়গায় পরিণত হয়েছে। জায়গাটা দেখতে অনেক বড় এবং বেশ বড় একটা গর্ত টাইপের জায়গা, মনে হচ্ছে কোনো গুহা। এখানে এসে শেষ হয়ে গিয়েছে, এরপরে কোন দিকে যেতে হবে সেটাই তারা বুঝতে পারছে না, কারণ এর পরে গুহার নিচে দিয়ে অনেকটা সামনের নিচের দিকে মানে সুড়ঙ্গ চলে গিয়েছে। সেই সুড়ঙ্গের দিকে লাফ দিতে হবে সকলকে, লাফ না দিলে তারা এখান থেকে সরাসরি নিচের দিকে যেতে পারবে না। এই গর্তটা ঠিক কত দূর পর্যন্ত গিয়েছে সারফারাজ বা বনরাজা কেউ কিছু বলতে পারবে না। তখন সেই মূল যে রাজা ছিল এজেন্ট B34 তাকে বলো এই গর্তটা ঠিক কত পর্যন্ত গিয়েছে, তাড়াতাড়ি বলো। এজেন্ট B34 তখন বলল যে এই গর্ত এত দূর পর্যন্ত গিয়েছে যেটার সন্ধান আপনারা করতে পারবেন না, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত নিচে পর্যন্ত চলে গিয়েছে এবং এই গর্ত দিয়েই আপনাদেরকে এজেন্ট B34 অঞ্চলে যেতে হবে। সেখান থেকে আপনারা মূল মাদাফার রাজ্যে প্রবেশ করতে পারবেন, কারণ মাদাফার রাজ্য বেশ গভীর এবং অনেক নিচ পর্যন্ত বিস্তৃত। আর এই 2 কিলোমিটার রাস্তার মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টে অনেক জায়গায় যাওয়া যায়। আপনারা কোথায় যাবেন সেটা বলুন। সঙ্গে সঙ্গে সে হেসে দিল। আপনারা কি ভেবেছেন মাদাফা এত কাঁচা কাজ করে? অবশ্যই না। আপনারা যান, আমার এই পর্যন্ত আনার দায়িত্ব ছিল, আমি এনে দিয়েছি। আমাকে এখন যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। এখন আপনি বলেন যে এই গর্ত দিয়ে কোন পর্যন্ত নিয়ে যাবেন আমাকে? এই গর্তের ভেতরে না হলে আরো 10টা সুড়ঙ্গ আছে, সেই 10টা সুড়ঙ্গ অন্যান্য সব এজেন্টদের সঙ্গে যুক্ত হয়। আপনারা কতগুলো এজেন্টের সঙ্গে মারামারি করবেন? আমাদের পুরো বিশ্বে 128টা এজেন্ট পয়েন্ট আছে, আর আমি B34 এজেন্ট। আমার অঞ্চলে যাবেন? চলুন আপনাদেরকে নিয়ে যাই, সেখানে মুখ্য যুদ্ধ হবে আপনাদের সঙ্গে। চলুন ভেতরে। সঙ্গে সঙ্গেই সারফারাজ তার বন্দুকটা দিয়ে, তার হাতে এক ধরনের তরবারির বন্দুকের মতো ছিল, সেটার ভেতর দিয়ে সে অদ্ভুত ধরনের অস্ত্র বের হয়। সেটা সারফারাজ নিজেই তৈরি করেছে। তার উপরে মারতে সে ভীষণ কষ্টে এক প্রকার জেগে উঠল, বলল যে ওর ছেলেকে এখানে নিয়ে আসো, ও আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। ওর ছেলেকে যদি এখানে ওর সামনে হত্যা করা হয় না, তাহলে ঠিক সেখানে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে এজেন্ট B34 বলল এমনটা করবেন না, আমি নিয়ে যাচ্ছি, আপনারা কোথায় যাবেন সেটা বলুন। সারফারাজ তখন বলল আমরা যাব মাদাফার মূল রাজ্যে। এজেন্ট ফেজেন্টের কাছে গিয়ে আমাদের লাভ নেই। মাদাফার মূল রাজ্যে আক্রমণ করতে পারলেই আমরা মূলত ওকে ধ্বংস করতে পারবো, সমস্ত এজেন্ট পালাবে। তখন এজেন্ট B34 বলল আচ্ছা ঠিক আছে, কিন্তু এই পথ দিয়ে যেতে হলে আপনাদেরকে একটা রথ লাগবে, সেই জিনিসটা নিচে থেকে নেমে আসে, সেই জিনিসটাকে উপর পর্যন্ত কল করতে হবে। সেটাকে আমি কল করি, তার জন্য আমাকে নিচে যেতে হবে, না হলে যেতে পারবেন না আপনারা। সারফারাজ বলল আমাদের সঙ্গে মজা করো না, কোনো কল টল লাগবে না, তাড়াতাড়ি কীভাবে ডাকতে পারো সেটা করো, জিনিসটাকে উপরে উঠে নিয়ে আসো।
আর আমাদের উপরে উঠানোর কোনো দরকার নেই, আমরা সকলে উঠতে পারি। ঠিক আছে, তোমরা তো এক প্রকার দুর্বল জিন, তোমাদের লিফট লাগবে, আমাদের কোনো লিফট লাগে না, আমরা উঠতে পারি। তাই বলেই সমস্ত জিনেরা একে একে সেই গর্তের ভিতরে উড়ে উড়ে নিচের দিকে যেতে শুরু করলো। বিরাট আকৃতির এক লাইট, সেই লাইট নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। হানিফার কাছ থেকে এদের কাছে তথ্য আসেনি যে কিভাবে নিচে পর্যন্ত পৌঁছানো যায়, যার কারণে এরা এরকম ভাবে এগিয়ে যাচ্ছে, অনেকটা নিচে নেমে যাচ্ছে। একে একে সমস্ত সেনাগুলো এদিক দিয়ে প্রবেশ করছে, কিন্তু কোনো গর্ত দেখা যাচ্ছে না। বিরাট আকৃতির এক সুড়ঙ্গ নিচের দিকে নেমে চলে গিয়েছে। সুড়ঙ্গের আকার অনেকটা হবে, প্রায় 100 মিটার আকার, এত বড় সুড়ঙ্গ, এত বড় সুড়ঙ্গ নিচের দিকে চলে গিয়েছে। কি আশ্চর্যজনক প্রযুক্তি দিয়ে তৈরি করেছে এরা এগুলো। সঙ্গে সঙ্গেই বনরাজা বলল যে, সারফারাজ, আমরা কি সঠিক জায়গায় যাচ্ছি? আমরা কি ভেতরে গিয়ে আক্রমণ করতে পারবো? কিছু তো বুঝতে পারছি না, কি হয় না হয়। খানিকটা পথ এগোতেই খেয়াল করলো তারা বিরাট আকৃতির এক সুড়ঙ্গ সোজা মাটির দিকে চলে গিয়েছে। এতক্ষণ তো তারা নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যখন দেখলো সুড়ঙ্গটা সামনের দিকে চলে গিয়েছে, তখন এজেন্ট B34কে বললো, এই বলো এটা কোন দিকে গিয়েছে? এজেন্ট B34 বলল, এটা গিয়েছে, চলুন, আপনারা যেখানে যাবেন সেখানে চলে গিয়েছে। বনরাজা তখন বলল, ও আমাদেরকে বোকা বানাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা কাহিনীতে এখানে আছে। শোনো, আমাদেরকে স্প্লিট হয়ে যেতে হবে, ওকে উপরে নিয়ে যাও, আর আমরা এখানে একটু বৈঠক করি। মূলত শোনো সারফারাজ, এরকম অনেক সুড়ঙ্গ আছে, প্রত্যেকটা সুড়ঙ্গ তো আমরা আক্রমণ করতে পারবো না, যেহেতু প্রথম সুড়ঙ্গে আমাদের এরকম ভাবে দেখে ফেলেছি, নিচে আরো অনেক সুড়ঙ্গ আছে, আর আমাদেরকে মাদাফার রাজ্যে নয়, আমাদেরকে ওদেরকে ধ্বংস করতে হবে, যেটা আমাদেরকে বলেছে, এবং মূল যে রাস্তা আছে সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে। এক কাজ করো, এইখানে কিছু সৈন্য তুমি পাঠিয়ে দাও, সেসব সৈন্যগুলো ভেতরে গিয়ে দেখে আসুক, যদি কোনো কিছু হয় তাহলে ওরা খবর দিবে, আর প্রত্যেকটা গুহার ভিতরে যাওয়ার সময় একটা করে দূত পাঠাবে, যাতে করে ওইখানকার সমস্ত সৈন্যগুলো মারা গেলেও ওরা আমাদেরকে খবর দিতে পারে, এবং এরকমটা করে আমরা অনেক নিচে পর্যন্ত যাব। ঠিক আছে? আর আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, এর নিচে আমরা যাচ্ছি না, তুমি সেনা পাঠাও এবং সমস্ত দূতদেরকে পাঠাও যারা কিনা নিচে থেকে খবর নিয়ে আসবে। তাই বলেই সারফারাজ বলল, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এরকম করে প্রবেশ করতে হবে। এরকম করে কয়েকটা দলে ভাগ করে সমস্ত সেনাদেরকে বিভিন্ন সুড়ঙ্গ দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দিল। বনরাজা এবং সারফারাজ সেখানে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে নিচে থেকে চিৎকারের শব্দ ভেসে আসলো। তার মানে বোঝা যাচ্ছে এই অঞ্চলে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যেটার ভিতর দিয়ে তারা গেলেই তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং তাদের সেনারা কেউ জীবিত ফিরে আসেনি। 3 জন দূত 3 সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলো, এবং নিচে একটা জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই গর্তের ভিতরে 3টা সুড়ঙ্গই রয়েছে, এবং 3টা সুড়ঙ্গের একটা যেটা কিনা মূল মাদাফার রাজ্যের দিকে গিয়েছে। আমাদেরকে সেদিক দিয়ে প্রবেশ করতে হবে, আর বাকি যে 2টো রাস্তা আছে সেই রাস্তায় আমার বিশ্বস্ত 2 জন সেনাকে পাঠাবো, তোমার সেনাপতি আর আমি সেদিকে যাবই, বনরাজা ঠিক আছে? তখন তারা বলল যে হ্যাঁ ঠিক আছে। সারফারাজ এবং বনরাজা যখন 1 নম্বর সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলো, অনেকটা পথ যাওয়ার পরে দেখলো অনেক বড় আকৃতির বিশাল দৈত্য তাদের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সেসব দৈত্যগুলোকে এক নিমিষের জন্য হত্যা করে ফেললো, কারণ সারফারাজের শক্তি অনেক। সমস্ত সেনাদেরকে নিয়ে সে যখন অনেকটা সামনে এগিয়ে গেল, দেখলো বিশাল আকৃতির এক আগুন দেখা যাচ্ছে সামনে, মানে পাহাড় জাতীয় কোনো কিছু একটা দেখা যাচ্ছে। সারফারাজ এবং বনরাজ যখন ভেতরে প্রবেশ করলো, তারা দেখলো সেই সুড়ঙ্গের একদম মাথায়, যখন সুড়ঙ্গটা শেষ হয়ে গিয়েছে, সেই সুড়ঙ্গের মাথায় বিরাট আকৃতির এক রাজ্য, শয়ে শয়ে মাইলের পর মাইল শুধুমাত্র আগুনের লাভা এবং আগুন জ্বলছে, পাহাড়গুলো ফেটে আগুন বের হচ্ছে, নিচে অসংখ্য সেনা যারা কিনা এক প্রকার জিনদের উপর অত্যাচার করছে, এবং সেই জিনেরা কোনো একটা ঘানি টানছে, কেউ মাটি টানার কাজ করছে, কেউ অন্য কোনো কাজ করছে। সঙ্গে সঙ্গেই সারফারাজ বুঝে গেল তারা এজেন্ট পয়েন্টে নিশ্চয়ই পৌঁছে গিয়েছে, এবং এটাই হয়তো তাদের যুদ্ধক্ষেত্রের সূচনা। তাদেরকে মুখোমুখি যুদ্ধ করতে হবে, কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে, যেমনটা হানিফা তাদেরকে শিখিয়েছে। তারা সেখানে অবস্থান করতে শুরু করলো, মানে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে তারা এদিক দিয়ে এসেছে এবং তাদের উপর আক্রমণ করবে। তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে অপেক্ষা করতে শুরু করলো, কারণ নির্দিষ্ট সময় না হলে তারা আক্রমণ করতে কখনোই পারবে না। সমস্ত সেনাদেরকে সমস্যাটাই বুঝিয়ে দেওয়া হলো। বনরাজা এবং সারফারাজের দল সেখানেই ঘাপটি মেরে বসে রইল। দক্ষিণ তৃণভূমির একটা অঞ্চল, যে অঞ্চলে রাত হয়েছে তখন, চারিদিকে সমস্ত গ্রামবাসী এবং সমস্ত সেনারা ঘুমিয়ে আছে। অনেক সেনারা পাহারায় রয়েছে, এবং সমস্ত জায়গা জুড়ে এরকম ভাবেই চলছে বহু মাস ধরে। আচমকা একটা বিকট আকৃতির শব্দে রাজার ঘুম ভেঙে গেল।
এখানকার রাজা উঠে বাইরে এসে সেনাপতিকে বলল, কি হয়েছে? সেনাপতি তখন বলল, আমাদের উত্তর সাইড থেকে হামলা হয়েছে, বিশাল একটা সুড়ঙ্গ বয়ে উঠেছে এবং সেই সুড়ঙ্গটা আমাদের দিকে এগিয়ে আসছে। অনেক মেটাজিন উপরের দিকে উঠে আসছে, সম্ভবত ওদের কাছ থেকে নির্দেশ আছে আমাদের এদিকে হামলা করার। ওদিকে সুড়ঙ্গের নিচ থেকে এজেন্ট 55 তারা উপরের দিকে উঠে আসছে এবং এজেন্ট 55-এর যে মূল লিডার আছে সে বলল কি যে মহারাজ, আমাদেরকে খুব শীঘ্রই উপরে যেতে হবে। উপরে এই অঞ্চলটা আজকে আমরা একদম ফিনিশ করে ফেলবো। মাদাফার কাছ থেকে অর্ডার আছে, এজেন্ট 54 এবং এজেন্ট 55 আমাদের এদিকেই হামলা করতে বলেছে। আমরা 3 সাইড থেকে হামলা করব, ঠিক আছে? কিন্তু ওরা জানে না যে দক্ষিণ তৃণভূমির সমস্ত রাজা সমস্ত কিছু রেডি হয়ে আছে এবং ওদের সম্পর্কে সমস্ত তথ্য ওদের কাছে রয়েছে। ওরা সঙ্গে সঙ্গেই সমস্ত সেনা ঘাপটি মেরে রইল, কারণ দক্ষিণ তৃণভূমির রাজা আগে থেকেই এইসব বিষয়ে সতর্ক হয়ে আছে। গাছে, সমস্ত ডালে, পানির আশেপাশে সমস্ত জায়গায় তারা রেডি হয়ে আছে তাদেরকে প্রতিহত করার জন্য। ওদিকে এজেন্ট 54 এবং এজেন্ট 55 এসব বিষয়ে কোনো কিছুই জানেন না। তারা সঙ্গে সঙ্গে এসে ডিরেক্ট আক্রমণ করে বসলো এবং আক্রমণ করতেই চারিদিক থেকে সমস্ত সেনারা বেরিয়ে আসলো দক্ষিণ তৃণভূমির রাজার। তারা সেখানে হামলে পড়ল, মুখোমুখি সঙ্গে সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। মাদাফার কাছ থেকে তাদের কোনো আপডেট নিউজ নেই, এই জন্য তারা এই বিপদে পড়েছে এবং এখানকার ফাঁদে পা দিয়ে ফেলেছে। এজেন্ট 55 এবং 54 সঙ্গে সঙ্গেই চিন্তায় পড়ে গেল এবং তারা এক মুহূর্তের ভেতরে এসে যে ফাঁদে পা দিয়ে ফেলবে সেটা কোনোভাবেই ভাবতেই পারেনি। ওদিকে মূল যে পেছন সাইডের দিক দিয়ে আক্রমণ করেছিল, মোট 3টা সুড়ঙ্গ ঘুরে ওরা আক্রমণ করতে শুরু করলো এবং সেই আক্রমণগুলো এমন হলো যে ওরা সঙ্গে সঙ্গে এসেই পানির ভিতর পড়ে গেল এবং পানির ভিতর পড়তে ওদের সমস্ত শরীর জ্বলে পড়ে একদম ছাই হয়ে গেল। নিমিষের মধ্যেই তারা গায়েব হয়ে গেল। সমস্ত সেনাগুলো পেছনে ছুটতে শুরু করলো, কিন্তু পেছনে গিয়ে কোনো লাভ নেই, কারণ মূল যে সুড়ঙ্গ ওরা বেরিয়েছে সেই সুড়ঙ্গের মুখ এখানকার সমস্ত সেনারা পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। ওরা চাইলেও এখন ওই সুড়ঙ্গদের ভিতরে প্রবেশ করতে পারবে না। সমস্ত সেনাদেরকে যেন মুহূর্তের মধ্যে একদম হত্যা করে ফেললো। তবে কিছু সেনা যে পালিয়ে যাবে সেটা স্বাভাবিক বিষয়, কারণ ওরা গর্তের ভেতর থেকে উঠে এসেছে। দক্ষিণ তৃণভূমির রাজা সঙ্গে সঙ্গে তার রথ বহর নিয়ে উপরে উঠে গেল। উপরে উঠে এজেন্ট 54 এবং 55 যাদেরকে আটকানো হয়েছে তাদেরকে দুজন জিন উপরের দিকেও তুলে নিয়ে আসলো এবং তাদেরকে ধরে বলল যে, তোরা কি ভেবেছিলি এত সহজে আমাদেরকে আক্রমণ করতে পারবি? এতদিন বহুত করেছিস, আমাদের অঞ্চলের সমস্ত জিন ছেলেদেরকে তোরা ধরে নিয়ে গিয়েছিস, আমাদের একটা বাচ্চাকে তোরা ছাড় দিসনি। সেখানে নিয়ে তাদেরকে অমানবিক অত্যাচার করছিস তাদের উপর। এই যে তোরা যেসব সৈন্য আমাদের মারার জন্য নিয়ে এসেছিস, এসব সৈন্য তো আমাদেরই সৈন্য। দেখ, আমাদের ছেলেপুলে সকলেই এক নতুন রূপ ফিরে পেয়েছে, তাদের সকলকেই পানির ভিতরে চুবানো হচ্ছে, কারণ যেসব জিন তাদেরকে মারা যাবার এমনিতেই মারা যাবে, আর যারা এখানকার জিন তারা পানির ভিতরে চুবানোর পরেই একদম স্বাভাবিক আবার নতুন লাইফে ফিরে আসবে। এখানকার যতগুলো সৈন্য ওরা নিয়ে এসেছিল ঠিক একইভাবে সেই সমস্ত সৈন্যগুলো পানিতে ডুবে আবার আগের জিনে পরিণত হয়ে গেল। এজেন্ট 54 এবং 55 ওদেরকে তখন শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। বলল, তোরা এখন আমাদেরকে ভিতরে নিয়ে যাবি এবং সমস্ত তথ্য দিবি, যদি তথ্য না দিস তাহলে তোদেরকে হাতুড়ি পেটা করা হবে। তাই বলে এজেন্ট 54-কে নিয়ে যাওয়া হলো বিরাট আকৃতির এক হাতুড়ির কাছে। এজেন্ট 54 যে ভয় পায় সেটা আগেই এখানকার রাজা দেখে বুঝে ফেলেছে এবং সেনাপতি দেখেও বুঝে ফেলল। বলল যে এজেন্ট 54 ভীষণ ভয় পায়, ও সমস্ত তথ্য বের করে দিবে। সঙ্গে সঙ্গেই এজেন্ট 54-এর হাতে বিরাট আকৃতির এক হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হলো। সে ভয়ে সমস্ত কিছু বলতে শুরু করলো। এজেন্ট 55 বলল, না কিছু বলিস না, আমাদের কি শপথ পড়িয়েছে? মাদাফা শপথ পড়িয়েছে এজেন্ট হওয়ার জন্য, তুই সেটা ভুলে গেলি এত সহজে? শপথ পড়িয়েছে যে আমরা যদি মারাও যাই তাও আমাদের সমস্ত তথ্য দিতে পারবো না, কিন্তু তুই তথ্য দিচ্ছিস কিসের জন্য? এজেন্ট 54 বলল, আমাকে মেরে ফেলবে, আমি এটা দেখে ভয় পাই। তখন সে সমস্ত কিছু গড়গড় করে বলতে শুরু করলো। আমাদের এই পুরো বিশ্বে মোট 128টা এজেন্ট পয়েন্ট আছে এবং 128টা এজেন্ট পয়েন্টের মধ্যে 28টা সুড়ঙ্গ আছে, যেগুলো কিনা মাটির নিচে সরাসরি ঢুকে গিয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টের ঢাকনা রয়েছে, সেই ঢাকনা দিয়ে নিচ পর্যন্ত যেতে হয়। আমরা এদিক দিয়ে উঠে এসেছি। আপনাদের এই রাজ্যের পেছন সাইডে দক্ষিণ পাশে দুটো বড় বড় সুড়ঙ্গ রয়েছে, একটা দক্ষিণে আর একটা উত্তরে। সেই বড় সুড়ঙ্গ ধরে আপনারা যদি একদম সবার শেষে 3 নাম্বার লাইন দিয়ে ভিতরে ঢোকেন তাহলে আমাদের মূল রাজ্যে পৌঁছাতে পারবেন। মূলত আমরা এরকমভাবেই সমস্ত জিনিসকে ধোঁকা দেই। অনেক ছোট ছোট গর্ত তৈরি করে রেখেছি, যে গর্ত মূল কোন গর্ত সেটা কেউ বুঝতে পারবে না, এই কারণেই আমরা এরকমভাবে তৈরি করে রেখেছি। আপনি এই দক্ষিণ এবং উত্তরের যে বড় দুটো সুড়ঙ্গ আছে, বিরাট বড় দুটো ওক গাছ আছে, সে ওক গাছের পাশে এক ধরনের সুড়ঙ্গ তৈরি করা,
হালকা একটু মাটি খুঁড়তেই আপনারা সেই সুড়ঙ্গগুলো নিচের দিকে পেয়ে যাবেন। প্রায় 3 কিলোমিটার নিচ পর্যন্ত চলে গিয়েছে সেই সুড়ঙ্গ, এবং তার মধ্যে নেমে 3 নম্বর লাইনে এক জায়গায় আগুন জ্বলছে দেখবেন। সেই আগুনের ভেতর দিয়ে আপনারা যখন ভেতরে যাবেন তখনই আপনারা আমাদের এজেন্ট পয়েন্ট পেয়ে যাবেন, আর সেখান থেকেই আপনারা চাইলে আমাদেরকে মারতে পারবেন। সঙ্গে সঙ্গে সেনাপতি হেসে দিল, বলল কি যে কি রে ভাই, এত বোকা কিসের জন্য তোরা, আবার বলছিস আমাদেরকে মারতে পারবেন? তারা হো হো করে হেসে দিল। সমস্ত সেনারা যেন হাসছে। যারা নবজীবন পেয়েছে, এখানে যারা ছিল তারা সকলেই তাদের নতুন জীবন ফিরে পেয়ে, মানে আগের পরিচয় ফিরে পেয়ে সকলেই তখন উল্লাস করতে লাগলো। বলল, হ্যাঁ কি বলছেন, আমরা আবার আগের মতো ফিরে আসতে পেরেছি? আমাদেরকে তো একদম অন্যরকম একটা জীব পরিণত করে ফেলেছিল, অন্যরকমভাবে ওদের গোলামিত্বে পরিণত করে ফেলেছিল, কিন্তু এত সহজে আমরা কিভাবে সেটাকে ঠিক করে ফেলতে পারলাম? সঙ্গে সঙ্গেই তারা বলল, আচ্ছা ঠিক আছে, এখন এই দুটোকে বন্দি করো। ওরা যেহেতু সমস্ত তথ্য দিয়ে দিয়েছে আমাদেরকে, চলো দক্ষিণের দিকে চলো। এই আমাদের যেসব ঘোরানো টিম আছে সমস্ত টিমকে ডাক দাও তো, ওরা কোথায় সেই জায়গা আছে সেটা আমাদেরকে বলবে এখনই। দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হলো। দক্ষিণের একটা অঞ্চল, বিরাট এক জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে এক অঞ্চল, সেই অঞ্চলের পাশে একটা বড় ওক গাছ আছে। সেই ওক গাছের ওইখানে খনন করতে বলা হলো। বলো তোমরা এখানে খুঁজো, এখানে খুঁজলেই বিরাট আকৃতির এক সুড়ঙ্গ পাবে। সুড়ঙ্গটা প্রায় 100 মিটার লম্বা, মানে আড়াআড়িতে 100 মিটার, আর লম্বায় প্রায় 3-4 কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। এত ভেতরে যে আপনাদের কল্পনার বাইরে। সঙ্গে সঙ্গেই সমস্ত জায়গা খুঁজতে শুরু করলো, এবং খুঁজতে খুঁজতে আচমকা একটা জিন নিচের দিকে পড়ে যেতে শুরু করলো, কারণ বড় সুড়ঙ্গ যে বেরিয়ে গিয়েছে। সমস্ত মাটিগুলো ধপ করে নিচের দিকে পড়তে শুরু করলো, এবং দেখা গেল যে এমন এক বড় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটা একদম মাটির নিচ পর্যন্ত চলে গিয়েছে, এবং 100 মিটার রেডিয়াস পর্যন্ত এই সুড়ঙ্গটা বিস্তৃত, মানে প্রায় 40 থেকে 50 স্কোয়ার ফিট দূরত্ব পর্যন্ত এত বড় একটা সুড়ঙ্গ এখানে তৈরি করা, যেটা এত বছর ধরে এসব জেলারা তৈরি করেছে। এবং এই এজেন্টগুলোকে না ধরলে কোনোভাবেই যেন বোঝা যেত না। দক্ষিণ তৃণভূমির রাজা এবং সেনাপতি এগুলো দেখে অবাক হয়ে গেল। এরকম বড় দুটো সুড়ঙ্গ যারা কিনা এখানে এরকম ভাবে তৈরি করে রেখেছে, এত বড় নেটওয়ার্ক, এরকম নেটওয়ার্ক তারা আগে কখনো দেখেনি। মাই গড, এত বড় নেটওয়ার্ক, এটা তো আদতেও সম্ভব না। তার মানে এই বড় নেটওয়ার্ক দুটো দিয়েই ওরা আমাদের এখানকার ছেলেদেরকে নিয়ে যায়। এই জন্যই ওরা যে সুড়ঙ্গ তৈরি করে আমাদের গ্রামগুলোতে প্রবেশ করে, সেই গ্রামগুলোতে আমরা ওই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলে ওদেরকে খুঁজে পাই না, কারণ ওরা এমনভাবে এই পথটা তৈরি করেছে। মানে বিষয়টা এমন যে পুরো দক্ষিণ তৃণভূমিতে মোট 4টা সুড়ঙ্গ পয়েন্ট আছে, এবং দুটো সুড়ঙ্গ পয়েন্টের ব্যাপারে এরা জানে। কারণ হচ্ছে এরা এজেন্ট 54 এবং এজেন্ট 55, এদের দুটো সুড়ঙ্গ দেওয়া হয়েছে, এবং দুজনেই দুটো সুড়ঙ্গ নিয়ন্ত্রণ করে। মানে হচ্ছে এদের এরিয়ার আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, ওই সুড়ঙ্গের মূল অঞ্চল দিয়ে সেই গ্রামগুলোতে ওরা সুড়ঙ্গ তৈরি করে ভেতরে যায়, এবং ভেতরে গিয়ে সেই অঞ্চল দিয়ে সেই গ্রামের যত ইয়াং জিন আছে সেসব জিনদেরকে ওরা এই মূল সুড়ঙ্গের কাছে নিয়ে আসে, এবং এই সুড়ঙ্গ দিয়ে ওরা ওদের মূল যে এজেন্ট পয়েন্ট আছে সেই এজেন্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। এখানে একটা লিফট জাতীয় জিনিস আছে, ওরা আসলে উঠতে পারে না, যার কারণে ওরা এই লিফট দিয়ে উপরে নিচে যাওয়া আসা করে। আর ওদের বিশেষ ক্ষমতা হচ্ছে ওরা খুব দ্রুত গতিতে মাটি খুঁড়তে পারে। 6 হাতওয়ালা সেই জন্তু জিন, যারা কিনা খুব দ্রুত গতিতে এইসব করতে পারে। আর শুধুমাত্র কি জন্তু জিন, ওদের মূল অঞ্চলে মানে মূল এজেন্ট পয়েন্টে বিশাল আকৃতির দৈত্য জিন রয়েছে, এবং আরও অনেক হিংস্র জিন রয়েছে, যারা কিনা এই সমস্ত জিনদেরকে শাসন করে এবং এই সমস্ত জিনদের উপর তারা কর্তৃত্ব স্থাপন করে। ঠিক তেমনটাই সমস্ত বিষয় এখন ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এই বিষয়টা খুব শীঘ্রই মূল রাজ্যে পৌঁছাতে হবে। সঙ্গে সঙ্গেই দক্ষিণ তৃণভূমির রাজা তখন বলল, শোনো, আমি দক্ষিণ তৃণভূমি থেকে মূল ইকবালের রাজ্যে যাচ্ছি, সমস্ত বিষয় ওদেরকে বোঝাতে হবে, তা না হলে হয়তো ওরা বুঝতে পারবে না। এতক্ষণ নিশ্চয়ই যুবরাজ হামলা করতে চলে গিয়েছে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে, ওদেরকে সমস্ত কিছু বলতে হবে। ইউসুফ, হানিফা এবং অন্যান্য সকল জিন্নার নিশ্চয়ই এতক্ষণ আন্ডারগ্রাউন্ড হামলা করে ফেলেছে। আমাদেরকে খুব শীঘ্রই ইকবালের কাছে যেতে হবে এবং সমস্ত তথ্য সবাইকে দিতে হবে। আমি যাচ্ছি, তোমরা এদিকটা সামলে নিও, ঠিক আছে? আর এই সমস্ত জায়গা দিয়ে আমরা সকাল হলে তখন আক্রমণ করব। কোনোভাবেই রাত্রেবেলা আক্রমণ করা যাবে না, কারণ রাত হচ্ছে ওদের জন্য শক্তিময় জিনিস। আমরা দিনের বেলা কখনোই এদিক দিয়ে যাবো না, ঠিক আছে? রাত্রেবেলা কখনোই যাবো না, দিনের বেলা যাব। এটা বলতে সমস্ত সেনারা বলল, জি মহারাজ, ঠিক আছে। সেনাপতি বলল, মহারাজ আমি এখানে আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খুব দ্রুত সেখানে গিয়ে আসুন। মহারাজ সঙ্গে সঙ্গেই তার রথ নিয়ে কুলুলুস রাজ্যে পৌঁছে গেল।
ইকবাল তখন তার মূল ভবনে বসেছিল। ইকবাল সমস্ত কিছু তদারকি করছে এবং সমস্ত কিছু দেখছে। ইকবাল এখন বৃদ্ধ রাজা। সে সঙ্গে সঙ্গেই দক্ষিণ তৃণভূমির রাজাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার না যুদ্ধে যুক্ত হওয়ার কথা? দক্ষিণ তৃণভূমির রাজা তখন বলল, মহারাজ খবর আছে। তখন সমস্ত খবর মহারাজ ইকবালকে সে বলল। ইকবাল এই জিনিসটা শুনে অবাক হয়ে গেল। এরকম প্রভাব বিস্তার করেছে মাদাফা এত বছর ধরে, এটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না। মাদাফার রাজ্য এমনভাবে প্রভাব বিস্তার করেছে, তার মানে পুরো বিশ্বের সমস্ত জায়গায় মাটির নিচ পর্যন্ত এরকম প্রায় 128টা সুড়ঙ্গ গিয়েছে। এবং এই 128টা সুড়ঙ্গ দিয়ে এত বছর ধরে এরা আমাদেরকে এরকমভাবে বোকা বানিয়ে আসছে। সাব্বাস, তুমি বেশ ভালো একটা কাজ করেছো। আমি এখন কোনোভাবে এখানে বসে থাকতে পারবো না। আমি সমস্ত জায়গায় দূত পাঠিয়ে দাও, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে কোনায় কোনায় দূত পাঠিয়ে দাও, যে এজেন্ট পয়েন্টগুলো কোথায় সেগুলো খুঁজে বের করতে হবে। এবং এজেন্ট পয়েন্ট খুঁজে বের করলে ওদের ওইখানে আক্রমণ করা খুব সহজ হবে। ইকবাল বিরাট আকৃতির এক দূত পাখি তার দিকে আকর্ষণ করলো। সেই দূত পাখিটি ইকবালের কাছাকাছি এসে বলল যে, খবর আছে, এই খবর হানিফা এবং ইউসুফ পর্যন্ত পৌঁছে দাও। দূত পাখিটি সঙ্গে সঙ্গে সেখান থেকে আকাশে উড়ে গেল এবং উড়ে একটা বিরাট শব্দ করে খুব দ্রুত গতিতে চলে গেল দক্ষিণ আলাস্কা সেই জঙ্গলের দিকে। কারণ সেখানেই মূল যুদ্ধ রণক্ষেত্র রয়েছে, যেখানে ইউসুফ এবং হানিফা এবং আলীর দল যুদ্ধ করছে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের সঙ্গে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এজেন্টকে খবর পৌঁছে দেওয়া হলো। সমস্ত দূতেরা সমস্ত এজেন্ট পয়েন্ট, যত ধরনের রাজা আছে প্রত্যেকটা রাজা 7 কিংডম, আর ওইদিকে ব্রাজিলে 8 কিংডম, প্রত্যেকটা অঞ্চলের সমস্ত খবর পৌঁছে দেওয়া হলো। সমস্ত রাজারা সমস্ত খবর পেয়ে তাদের আশেপাশে সমস্ত সেনাদেরকে বলে দিল, শোনো আমার সেনারা, যুদ্ধ আমাদের জন্য কাম্য নয় কখনোই, কিন্তু এখন আমাদের অস্তিত্ব আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। যেভাবেই হোক আমাদেরকে আন্ডারগ্রাউন্ডের সেই অঞ্চলগুলো খুঁজে বের করতে হবে এবং সমস্ত অঞ্চল আমাদেরকে আক্রমণ করতে হবে। একযোগে সমস্ত জায়গায় হামলা করতে হবে। ব্রাজিলের মূল সদর দপ্তর, মাবদা রাজ্য, নাড়ু রাজ্য, এদিকে 7 কিংডম আর 8 কিংডম, সমস্ত জায়গায় খবর পৌঁছে গেল। সমস্ত জায়গায় যুদ্ধের জন্য যেন এক অন্যরকম প্রস্তুতি, এজন্য এক নতুন খবর, এজন্য এক নতুন এক আশার আলো, যে আশার আলোতে তারা নতুন রূপে ভেতরে ঢুকে সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় হামলা করতে পারবে। ঠিক তেমনভাবেই সমস্ত রাজ্যের সমস্ত সেনারা প্রস্তুত হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য এবং সকল রথ একে একে আকাশের দিকে উঠতে শুরু করলো সেই সুড়ঙ্গ খোঁজার উদ্দেশ্যে। যুদ্ধ তাদের অস্তিত্বকে যেন আবার পুনরায় বাঁচিয়ে তোলার জন্য। চারিদিকে বরফে ছেয়ে আছে, বিরাট এক বরফের ঝড় যেন বয়ে যাচ্ছে। খুব অন্যরকম পরিবেশ এই অঞ্চলে। এখন এক প্রকার সবসময় বরফের ঝড়ই বয়ে চলে। চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। অনেকটা পথ পেরিয়ে আস্তে আস্তে যখন কুয়াশা ক্লিয়ার হলো, তখন দেখা গেল মূল যে ওয়াল আছে সেই দেয়ালের পেছনে দাঁড়িয়ে আছে বিরাট এক ড্রাগন। সেই ড্রাগনের সাথে রয়েছে কোল্ডার এবং ফট্টাস। এটা ফট্টাসের ড্রাগন। ফট্টাস অন্যরকম এক শক্তি নিয়ে যেন এই ড্রাগনের উপর বসে আছে। ফট্টাস যুদ্ধের জন্য প্রস্তুত, তার চোখে মুখে যেন এক অন্যরকম ছায়া রয়েছে। ফট্টাস কোল্ডারকে বলল, মহারাজ, এখন আমি জানি যে এই মুহূর্তে আমার একা সমস্ত সৈন্য নিয়ে সেখানে যাওয়াটা উচিত হচ্ছে না, তবে এই অপশক্তি যে কোনো একদিন আমাদের এখানে চলে আসবে না, সেটা কি কোনো গ্যারান্টি আছে বলুন? আমি জানি এখন মহারাজ ইকবালকে আমাদের সকলকে সাহায্য করতে হবে, এবং আমি আপনাকে নিয়ে যাচ্ছি না এই কারণেই, কারণ হচ্ছে আমি একাই সমস্ত কিছু দেখে নিতে পারবো। আর আমার কাছে খবর এসেছে আমাদের রাজ্যের আশেপাশে কোনো সুড়ঙ্গ অবশ্য নেই, কারণ ওরা এদিকে ভুলেও কোনোদিন আসবে না, কারণ ওদের এখানে কোনো শক্তি নেই। কিন্তু মহারাজ, এটা ভুলে গেলে চলবে না যে অপশক্তি উত্তর মেরু থেকে কিন্তু খবর এসেছে। উত্তর মেরুতে গ্রিনল্যান্ডের কোনো একটা ভূমিতে আমাদের সেই পুরাতন শত্রুর খাবার দেখা গিয়েছে। সেটা কতটুকু সত্য খবর আমি জানি না, তবে যদি এমনটা হয় তাহলে কিন্তু ইকবালের রাজ্যের হস্তক্ষেপ আমাদের লাগবেই, কারণ আমরা কোনোভাবেই ওদের সঙ্গে যুদ্ধে পারবো না। ইউসুফকে আমাদেরকে যেভাবেই হোক আমাদের দিকে নিয়ে আসতে হবে। এই কারণেই মূলত আমি রিস্ক নিয়ে হলেও আন্ডারগ্রাউন্ডকে মাদাফার অঞ্চলে হামলা করতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, এবং এটা আমাদের রাজ্যের মঙ্গলের জন্যই করছি। আমরা সকলে এক জানি আলাস্কা এবং অ্যান্টার্কটিকার মূল যে রাজা আছে সেই রাজা স্নো আর আমরা সকলে কিন্তু একই, কিন্তু আমাদের বিপদ আসলে কিন্তু ওনারাও সাহায্য করবে, সেটা আমাদেরকে যেতে হবে। কোল্লার তখন বলল, ঠিক বলেছো ফট্টাস, আমাদের সকলেই সাহায্য করতে হবে, আর আমরা তো মূল কুলরুজ রাজ্যের আলাদা কেউ না। তুমি যাও, তুমি তোমার ড্রাগন নিয়ে এগিয়ে যাও,
আর তোমার সেনাদেরকে নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও, গিয়ে সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করো। আর যদি সেটা না পাও তাহলে মূল কুরুলুস রাজ্যে গিয়ে ইকবালের সঙ্গে পরামর্শ করো। তোমার সৈন্য তুমি নিয়ে এখন এগিয়ে যাও। ফরটাস তখন বলল, জি মহারাজ, আমাকে যাওয়ার অনুমতি দিন। ফরটাস তার ড্রাগন নিয়ে আকাশে উড়াল দিল। ড্রাগনটা অনেক জোরে চিৎকার করলো। চারিদিকে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এজন্য বরফ চারিদিকে ছেয়ে রেখেছে। নিচে বিশাল ঝড় হচ্ছে। তারা সেই ঝড়ের অনেকটা উপরে উঠে আসলো। এজন্য এক অন্যরকম শক্তি ফরটাস, যার মধ্যে রয়েছে এক অন্যরকম শক্তি। ফরটাস অমর, এ কোনোদিন মরবে না। ফরটাসকে কেউ কোনোদিন মারতে পারবে না, কারণ ফরটাস বরফের দেশে থাকেন। বরফের দেশে যেসব রাজারা থাকেন তারা অমর, তারা কখনো মরে না। তারা অসংখ্য বছর ধরেই এখানে এরকমভাবে জীবিকা জীবনযাপন করছে। ফরটাস তার বিরাট আকৃতির ড্রাগন এবং তার পেছনে থাকা ছোট ছোট পাখি বহর অঞ্চল যেসব সেনা আছে, সাদা রঙের সেসব সেনাদেরকে নিয়ে তারা সামনে এগিয়ে যেতে লাগলো। ফরটাসের চেহারা যেন বরফ দিয়ে তৈরি এরকম মনে হয়। তার হাত এবং তার ড্রাগন প্রত্যেকটা জিনিস যেন বরফের তৈরি, যেমনটাই মনে হয়। ফরটাস তার সেনাবহন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সে তার মূল যে ঠান্ডার রাজ্য বা দক্ষিণ মেরু, সেই দক্ষিণ মেরু পার হয়ে চলে আসলো তৃণভূমির দিকে। তৃণভূমির অনেকটা সামনে এগোতেই সে খেয়াল করলো রেবেল টিমের একটা অংশ সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ফরটাস সঙ্গে সঙ্গেই সেই রেবেল টিমের মূল যে লিডার ছিল, মূল লিডারকে বলল যে কি ব্যাপার, তুমি এখানে? ফরটাসকে দেখে বলল কি যে, আপনি তাহলে এসেছেন, আমরা আপনার অপেক্ষাই করছিলাম। আমি তো আপনাকে বলেছি যে আপনারা আমার সঙ্গে যাবেন। মূল রাজ্য থেকে আমাদের কাছে লিড এসেছে। আমাদের এইখানটা একটু দূরেই বড় 3টা সুড়ঙ্গ রয়েছে, এজেন্ট 8485 এবং 86। এই 3টা এজেন্ট পয়েন্টকে আমাদেরকে আক্রমণ করতে হবে, আর আমি একাই 10টা এজেন্ট পয়েন্ট কাভার দিব। এরকম একটা জিনিস ওরা তৈরি করে রেখেছে, সেটা আমরা কোনোদিনই ভাবতেই পারিনি। কি আশ্চর্য বিষয়, আমরা তো এতদিন সেটা বুঝতেই পারিনি। এরকম একটা জিনিস। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, চলুন ভেতরে, আমাদেরকে মূল এজেন্ট পয়েন্টটা বের করতে হবে। ফরটাস তার সেনাদেরকে নিয়ে এজেন্ট 90, 91 এবং 92 আক্রমণ করার জন্য রেবেল টিমের লিডার রাফালকে বলল, শোনো রাফাল, তুমি এদিক দিয়ে যাও, আর আমি আমার সমস্ত সেনাদেরকে এই 3টা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, ওরা আমার সঙ্গে যাবে। সঙ্গে তোমার কিছু এজেন্ট আমার কাছে দিয়ে দাও, আর আমার কিছু এজেন্ট তোমাকে দিয়ে দিচ্ছি। মূলত হচ্ছে আমার সেনাগুলো তোমাকে ব্যাকআপ দিতে সাহায্য করবে। সমস্ত জায়গা তো পেয়ে গিয়েছে আমরা, তাই না? এখন আমাদেরকে এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। ফরটাস তার বড় ড্রাগন নিয়ে সেই বিরাট আকৃতির সুড়ঙ্গ, যেটা কিনা রেবেল টিমের সেনারা তৈরি করেছে, আবিষ্কার করেছে, সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে যেতে শুরু করলো। অনেকটা পথ এগিয়ে যাচ্ছে ফরটাস। ফরটাসের পাশেই অন্য একটা সুড়ঙ্গে রয়েছে রাফাল, এবং রাফাল এই রেবেল টিমের লিডার। রেবেল টিমে মোট প্রায় 40টা পয়েন্ট তারা আক্রমণ করবে, এবং রেবেল টিমের যেসব সেনা আছে তাদের জন্য প্রস্তুত, এবং এই সমস্ত এজেন্ট পয়েন্ট আক্রমণ করার জন্য যথেষ্ট। তারা নিচের দিকে যেতে শুরু করলো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে, আর প্রত্যেকটা রাজ্য যেন সমস্ত সেনার যে মূল যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তারা আবিষ্কার করে সেই ভেতর দিকে নিচে যেতে শুরু করলো। ফরটাস একটু একটু করে নিচে গেল, দেখলো 3 নম্বর লাইন বিরাট আকৃতির, এবং এই লাইন দিয়ে ভিতরে যেতে হবে। ফরটাস সঙ্গে সঙ্গে ভেতরের দিকে চলে গেল। ভেতরে যেতেই খেয়াল করলো বিরাট আকৃতির এক রাজ্য, সেখানে বিরাট সাম্রাজ্য রয়েছে। এজেন্ট 90, এজেন্ট 90-এর ভিতরে যখন সে ভেতরে প্রবেশ করলো, দেখলো অনেক জিন তাকে দেখে ভয়ে নিচে ছিটকে আছে, কারণ ফরটাসে রয়েছে অন্যরকম শক্তি। ফরটাস তার ড্রাগন নিয়ে সঙ্গে সেই সমস্ত সেনা যারা ছিল সেই সমস্ত সেনাদের উপর তার ড্রাগন দিয়ে সেই বরফগুলো মারতে শুরু করলো। ফরটাসের ড্রাগন এত বেশি শক্তিশালী যে সেই ড্রাগন সামনের দিকে যেখানেই যাচ্ছে সেই সমস্ত সেনাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে একদম পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে এবং ছাই করে দিচ্ছে, কারণ এইসব জিনেরা কোনোভাবেই পানি অথবা আগুন বা সূর্যের আলো সহ্য করতে পারে না। ঠিক তেমনভাবেই এমনটা ঘটলো, এবং সমস্ত সেনারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো। ফরটাস যেন নিমিষেই এজেন্ট 90 অঞ্চল একদম ধ্বংস করে ফেললো, কারণ ফরটাসের যে শক্তি, তাতে করে এই এজেন্টটা কোনোভাবেই ফরটাসের শক্তির সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। ফরটাসের সঙ্গে যেসব পাখি এবং যেসব সেনারা এসেছিল সেসব সেনারা একে একে করে সমস্ত দৈত্যজনকে উপরে তুলে এনে সঙ্গে সঙ্গে নিচে ছেড়ে দিচ্ছে, এবং তারা নিচে পড়ে একদম ফটাস পড়ে কুমড়োর মতো পড়ে একদম মারা যাচ্ছে। সেখানে মুহূর্তের মধ্যে এজেন্ট 90 পয়েন্ট যেন একদম ধুলোয় গুড়িয়ে গেল এবং মিশে গেল। সেখানে যত সেনারা ছিল সমস্ত সেনারা আস্তে আস্তে তাদের মূল যে শয়তান শক্তি সেগুলো থেকে মুক্তি পেয়ে আসল জিনে পরিণত হলো, যাদেরকে কিনা এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং প্রত্যেকটা এজেন্ট পয়েন্টে তাদেরকে এরকমভাবে সেনাতে পরিণত করা হয়েছিল, এবং এদেরকে নিয়েই মূলত আক্রমণ করতে আসে।
প্রত্যেকটা এজেন্ট পয়েন্টের যত সেনা ছিল যারা কিনা এখান থেকে গিয়েছে তারা আস্তে আস্তে করে সাধারণ জিনে পরিণত হলো এবং ফর্টাসের দলে যোগ দিল। বলল যে তোমরা অনেক বছর আগে উপর থেকে নিয়ে আসা হয়েছিল তোমাদেরকে, এবং তোমাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, এবং মাদাফার রাজ্যে আমরা আক্রমণ করব। এখন থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফর্টাস তখন দেখল যে দূরে বড় আকৃতির এক সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে হয়তো পরবর্তী ধাপে তাদেরকে যেতে হবে, এবং এরকম আরও কতগুলো ধাপ রয়েছে মূল মাদাফার রাজ্যে পৌঁছানোর জন্য সে বিষয় সম্পর্কে তারা কিছুই জানে না। ফর্টাস তার সেনাবহন নিয়ে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে ফেলল, কিন্তু সামনে শুধুমাত্র পাহাড় পর্বত আর অন্যরকম গ্রাম দেখা যাচ্ছে। কিন্তু সেসব গ্রামে কোনো জিন থাকে না, কোনো কিছুই থাকে না। প্রায় অনেক কিলোমিটার তারা পাড়ি দিয়ে ফেলল, কিন্তু এত কিলোমিটার পাড়ি দেওয়ার পরেও তারা আর কোনো কিছু দেখতে পাচ্ছে না। তার মানে আরও অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই রাজ্য তাদের নিজের হাতে তৈরি, এমনভাবে তৈরি করেছে চারিদিকে শুধুমাত্র পাহাড় পর্বত আর লাভা আর আগুন। এমনভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে যে প্রকৃতি সৃষ্ট নয়, এরাই এত বছর ধরে উপরের জিনগুলো দ্বারা এগুলো তৈরি করেছে। ফর্টাস তার ড্রাগনে চড়ে সামনের দিকে যেতে শুরু করলো। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, সেখানে আন্ডারগ্রাউন্ড কিং তার মূল ভবনের উপর বিরাট এক দূরবীন দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সেই দূরবীন দিয়ে সে দেখতে পাচ্ছে তার মূল যে টায়ার অন ছিল সেই টায়ার অন ধ্বংস হয়ে গিয়েছে। সার্কেল 1 ধ্বংস করে তারা সার্কেল 2 পর্যন্ত এসে পড়েছে। তবে তার কোনো ভয় নেই, কারণ সার্কেল 2 এমনভাবে তৈরি করা, সার্কেল 2 যদি ওরা ধ্বংস করেও ফেলে, সার্কেল 3 পর্যন্ত আসতে হলে ওদেরকে অন্যরকম এক ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আসতে হবে। কারণ সার্কেল 3 যে অঞ্চল আছে, সেই 3 অঞ্চলের যে মূল রক্তের নদী আছে, সেই রক্তের নদী থেকে এমন এমন সব জিন বের হবে যে জিনগুলো তাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট, এবং তারা টেরও পাবে না। আর সার্কেল 3 পার হয়ে তারপর আমার কাছে আসতে হবে। আর আমার রাজ্যের আশেপাশে যে রক্তের নদী আছে, এই রক্তের নদী পার হতে হলে ওদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ততক্ষণে মাদাফার রাজ্য থেকে মূল শক্তি চলে আসবে, আর আমি হয়তো ওদের হাতে কোনোভাবে ধরা পড়ব না। তাই বলে সে হাসতে শুরু করলো। বেশ খানিকক্ষণ পর ডাইনি জিন আসলো। সেই ডাইনি মানে হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ড কিংয়ের স্ত্রী। সে বলল কি যে আমি মাদাফার অঞ্চল থেকে সৈন্য নিয়ে এসেছি, এবং সৈন্যরা সকলেই সমস্ত গুহার ভিতরে লুকিয়ে আছে। ওরা আসা মাত্রই ওদের উপর আক্রমণ করব। কি বলো? আন্ডারগ্রাউন্ড কিং কথা বলতেই তখন ডাইনি বলল, তুমি এখানেই বসে থাকো। তুমি ইউসুফকে হয়তো চেনো না, আমি চিনি ইউসুফকে। তুমি দেখোনি ইউসুফ গত যুদ্ধে কিভাবে তোমাদের উপর আক্রমণ করেছিল? এই ছেলেটা খুবই শক্তিশালী, ওদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া যাবে না। টায়ার 2 যদি ওরা ভেঙে টায়ার 3 পর্যন্ত চলে আসে, তার মানে ভেবে নাও যে আমাদের রাজ্য পর্যন্ত ঢুকে পড়েছে। আর ঢুকে পড়লে তখন কি তুমি তাল সামলাতে পারবে? আমি সমস্ত কিছু দেখে ফেলেছি। ওরা খুব শীঘ্রই টায়ার 2 ভেঙে টায়ার 3 পর্যন্ত চলে আসবে। আর যদি সেটা করতে পারে, সার্কেল 3-তে আসতেই আমরা আমাদের সমস্ত সৈন্য ওদের উপর আক্রমণ করার জন্য লেলিয়ে দিব। টায়ার 3 পর্যন্ত অপেক্ষা করি, ওরা টায়ার 2 ধ্বংস করুক। সার্কেল 3 সমস্ত জায়গা পর্যন্ত সমস্ত সৈন্যদেরকে অ্যালার্ট করে দাও। সমস্ত দূতেরা সমস্ত সেনাদেরকে অ্যালার্ট করতে শুরু করলো, এবং মাদাফার রাজ্যের যেসব জিনদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সমস্ত জিনেরা তখন এগিয়ে আসতে লাগলো। তারা নিজস্ব পজিশনে আছে এবং আক্রমণ করার জন্য প্রস্তুত। ইউসুফ, হানিফা এবং সকলে যুদ্ধে ততক্ষণে মগ্ন, এবং যুদ্ধ চলছে। হানিফা, আলী এবং ইউসুফ তার সমস্ত সেনাদেরকে যেন এক এক করে ধ্বংস করছে এবং মারতে শুরু করেছে। টায়ার 1 থেকে টায়ার 2 পর্যন্ত যেন এক অন্যরকম শক্তি এরা বিছিয়ে রেখেছে। যতই জিন মারছে না কেন, ততই জিন যেন পানির ভেতর থেকে উপরে উঠে আসছে, এবং এ এক অন্যরকম জিন। তারপর বিভিন্ন প্রাণী এবং মাছ এমনভাবে এখানে কাস্টমাইজ করা যে মাছ এবং প্রাণী এবং কুমিরগুলো যেন একে একে সমস্ত জিনদেরকে গিলে খাচ্ছে। হানিফা এবং ইউসুফ বুঝে ফেলেছে যে পানির উপর দিয়ে কখনোই ওড়া যাবে না, উঠতে হবে পানির অনেকটা ওপর দিয়ে। ঠিক তেমনটাই করলো। ততক্ষণে তারা ওই জিনিসগুলো আক্রমণ করতে পারছে না, কিন্তু যুদ্ধ এমনভাবে লেগেছে যে যেভাবেই হোক তাদেরকে এখানে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, সমস্ত জিনগুলোকে হত্যা করতেই হবে, এবং যেভাবে হোক আন্ডারগ্রাউন্ড কিং পর্যন্ত পৌঁছাতে হবে। এতে সবেমাত্র আন্ডারগ্রাউন্ড কিং পর্যন্ত তারা পৌঁছেছে। তারপর যুদ্ধ মাদাফার সঙ্গে। আন্ডারগ্রাউন্ড কিং কিছুই না। অনেকক্ষণ পর একটা পাখির আওয়াজ ইউসুফ শুনতে পারল। এটা তার বাবার পাখি, এবং বাবার পাখিতে দূত হয়তো খবর নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গেই ইউসুফ অনেকটা উপরে উঠে সেই পাখি তার হাতের উপর বসল। সে পাখির পায়ে এক ধরনের বার্তা দেওয়া, এবং বার্তা পড়তেই তখন ইউসুফ বুঝে গেল যে এতটা কঠিন যতটা ভেবেছিল ততটা কঠিন নয়, এবং খুব সহজেই তারা নিচে পর্যন্ত যেতে পারবে। তাদেরকে পুরোপুরিভাবেই রাজ্য ধ্বংস করা লাগবে না। যদি কোনোভাবেই মাদাফা
এবং এই অপশক্তিকে আটকাতে হয় তাহলে আন্ডারগ্রাউন্ড কিং এবং তার স্ত্রীকে আটক করতে হবে এবং তাদের প্রাণভ্রমরা কোথায় আছে সেই বিষয় সম্পর্কে জানতে হবে। তবেই মাত্র তারা এই সুড়ঙ্গ দিয়ে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারবে। সঙ্গে সঙ্গে সে হানিফার কাছে কি বলল, চাচা খবর আছে, আমাদের রাজ্যের চারিদিকে এরকম খবর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং রাজ্যের সমস্ত পুরো বিশ্ব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। 7 কিংডম এবং ব্রাজিলের 8 কিংডম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা যতটা কঠিন ভেবেছিলাম ঠিক ততটা কঠিন না। আমাদের এখানে শুরুতে আসা ভুল হয়েছে, তবে না, আমাদেরকে ভুল ভেবেছিলাম আমরা, কিন্তু এদিক দিয়েই আমাদেরকে ঢুকতে হবে, আমাদের পিছনে যাওয়ার কোনো ওয়ে নাই। মোট 128টা এজেন্ট পয়েন্ট আছে এবং প্রত্যেকটা এজেন্ট পয়েন্টের সুড়ঙ্গ রাস্তা আমাদের সমস্ত রাজ্যের সমস্ত সেনারা খুঁজে পেয়েছে এবং তারা সেই দিক দিয়ে খুব শীঘ্রই প্রবেশ করবে এবং যুদ্ধ আমাদের পিছু হওয়ার কোনো ওয়ে নাই। আমাদেরকে এদিক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, মরলেও দিক দিয়ে যেতে হবে, বাঁচলেও দিক দিয়ে যেতে হবে। আমরা যে সেনা নিয়ে এসেছি সেই সেনাদেরকে আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। কারণ চাচা আপনি দেখুন, হানিফা আমাদের এখানে আমাদের সঙ্গে রয়েছে, আলী, শোনো আলী, আমাদেরকে খুব সাবধানে দিকে এগোতে হবে। তোমরা দেখো টায়ার 1 এবং টায়ার 2 পার হতেই আমাদের প্রায় অনেক সৈন্য মারা গিয়েছে। আমরা নিয়ে এসেছিলাম যা, তার মধ্যে থেকে 80% সেনা বেঁচে আছে, বাকি 20% সেনা মরে গিয়েছে। আমাদেরকে সেনা বাঁচিয়ে সামনের দিকে যেতে হবে। সেনা বাড়ানোর কিন্তু কোনো ওয়ে নাই, কারণ যত সেনা ছিল প্রত্যেক সেনা তারা নানান গর্ত দিয়ে ভেতরের দিকে চলে গিয়েছে, আর আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করতে হবে। এখন যুদ্ধ আমাদেরকে থামিয়ে এখানে অবস্থান করতে হবে। টায়ার 2 তো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। আমি যতটুকু বুঝতে পারছি যে এই টায়ার 3 সামনে বা সার্কেল 3 সামনে নির্ঘাত অন্য কোনো বিপত্তি ওরা নিয়ে রেখেছে। আমাদেরকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। চাচা আমাদের কিন্তু সৈন্য সংখ্যা ওদের থেকে অনেক কম, আমাদেরকে বুদ্ধির সঙ্গে লড়াই করতে হবে। হানিফা তখন বলল, জি ঠিক বলেছ। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ থামিয়ে দিল এবং সমস্ত সেনাদেরকে পালাতে ওইখান থেকে বাধ্য করলো, কারণ ওরা আরও সামনে এগিয়ে আসছে। হঠাৎ করে যুদ্ধ থেমে গেল। ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং দেখে অবাক হলো, কি ব্যাপার, সব শান্ত হয়ে গেল কিসের জন্য? ডাইনি তখন বলল, এ নিশ্চয়ই ইউসুফের কোনো চাল, কারণ ইউসুফ খুব বুদ্ধিমান এবং বুদ্ধির সঙ্গে ওরা লড়াই করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে সমস্ত বিষয়ে এবং আমরা ওদেরকে কোনোভাবেই এই পর্যন্ত আসতে দিব না এবং আমরা ওদেরকে হত্যা করেই ছাড়ব। চারিদিকটা যেন শুনশান এবং নীরব হয়ে গেল এবং সমস্ত জায়গায় নীরব। প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা এজেন্ট পয়েন্ট, যে সুড়ঙ্গগুলো নিচে নেমে এসেছে, সকলেই ঘাপটি মেরে বসে আছে। বিরাট এক যুদ্ধ সামনে বাঁধতে চলেছে, যেন এক অন্যরকম রণক্ষেত্র মার্কা যুদ্ধ, যে যুদ্ধ আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখাবে। সমস্ত জিনিস থমথম হয়ে আছে, এ যেন এক নতুন অন্যরকম অধ্যায় শুরু হতে চলেছে। মাদাফা তার সমস্ত সেনাদেরকে অ্যালার্ট করে দিয়েছে। প্রত্যেকটা সুড়ঙ্গ পয়েন্ট দিয়ে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা এজেন্ট, আমাদের যে এজেন্ট রয়েছে, কুল্লুস রাজ্যের যে এজেন্ট রয়েছে, রাজা, সেনাপতি সকলে এগিয়ে যাচ্ছে। ফর্টাস তার বড় ড্রাগন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ফর্টাস শুরুতেই ঢুকে পড়েছে সমস্ত জায়গায়, কারণ ফর্টাস কাউকে মানে না। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে হানিফা, ইউসুফ এবং আলী তার সমস্ত সেনা নিয়ে ঘাপটি মেরে বসে আছে। যেভাবেই হোক আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল ধ্বংস করতেই হবে। ওদিকে সমস্ত সেনারা প্রস্তুত কুল্লুস রাজ্যের সমস্ত সেনাদেরকে প্রতিহত করার জন্য। সকলে যেন একে অন্যের জন্য প্রস্তুত হয়ে আছে। নতুন এক যুদ্ধ, এ যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। প্রিয় দর্শক, সিজন 4 শেষ হয়ে গেল। সিজন 4 এতদিন পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এতদিন পর্যন্ত কণ্ঠে আমি আরজে ইমরান এবং কলমে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দুনিয়া সিজন 4কে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, আগামীতেও দিবেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিজন 5 খুব শীঘ্রই আসবে আপনাদের কাছে। সিজন 5 দেখার আমন্ত্রণ রইল সকলকে। কতদিন পরে আসবে সেটা বলতে পারছি না, সেটা আপনাদের সারার উপর, আপনাদের এই উপর নির্ভর করবে। সিজন 5 দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রত্যেকটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সিজন 5 লেখার কাজ অলরেডি চলছে। সিজন 4 এই পর্যন্তই ছিল এবং এই পর্যন্তই আছে এবং আপনারা দেখছেন যে একটা অন্যরকম অপশক্তি জিনের দুনিয়াতে আক্রমণ করেছে এবং সেই অপশক্তির বিরুদ্ধে নতুন করে যুদ্ধ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই অপশক্তিটা বাকি প্রথম 3টা সিজনের মতো না। প্রথম 3টা সিজনে কিন্তু শক্তিগুলো কোথায় ছিল? উপরে ছিল এবং তাদের সাথে যুদ্ধ হয়েছে। কিন্তু এই শক্তি কিন্তু উপরে নেই, এই শক্তি কিন্তু নিচে, এমন একটা জায়গায় যেখানে মূলত জিনেদের প্রপার শক্তি কাজ করে না এবং সেটা আগের থেকে অনেক শক্তিশালী একটা অঞ্চল, যেখানে রয়েছে মেফো,
তারপরে মাদাফা, যে কিনা একজন আন্ডারগ্রাউন্ড ডেমন, আন্ডারগ্রাউন্ড এক ধরনের দৈত্য যার শক্তি রয়েছে অন্যরকম, এবং তারা এমনভাবে চলাচল করে প্রত্যেকটা অঞ্চল যেন এক অন্যরকম জায়গা তৈরি হয়েছে। তো সেহেতু সেই আকর্ষণ আপনাদের জন্য ধরে রাখলাম। আমি জানি যে আপনাদের কাছে জিনের দুনিয়া সিজন 5 অনেক ভালো লাগবে। 4 যেরকম ভালো লেগেছে, 1 2 3 4 যতটুকু ভালো লেগেছে ততটুকু ভালো লাগবে। জিনের দুনিয়া সিজন 5 খুব শীঘ্রই দ্য মেগাবক্স চ্যানেলে আসবে। আমাদের ইন্ট্রো প্রকাশ করা হবে, আমাদের বেশ কিছু ছোটো ছোটো ট্রিজার আসবে। সেই ট্রিজারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে, এবং সেগুলো খুব শীঘ্রই আমাদের মেগাবক্স চ্যানেলে আপলোড করা হবে। আর আজকে থেকে এই মেগাবক্স প্রাইমে নতুন সিঙ্গেল এপিসোড আপলোড হবে। অনেকদিন সিঙ্গেল এপিসোড দেওয়া হয় না, প্রায় 1 মাসের বেশি হয়েছে। আমার জিনেদার সিজন 4 চলছে, তো 16টা এপিসোড জিনেদার সিজন 4-এ আছে, এবং এই এপিসোডগুলো আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা দেখে আসবেন। আর সিজন 1 2 3 4 সকল কাছে কেমন লাগলো কমেন্ট করবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে কমেন্ট করুন, অ্যাটলিস্ট অনেকগুলো কমেন্ট করুন, 300-400 কমেন্ট করুন। আমি খুব শীঘ্রই জিনের দুনিয়া সিজন 5 নিয়ে আসবো, সেটা দ্য মেগাবক্স চ্যানেলে আপলোড করা হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে সিজন 5-এ ওই চ্যানেলে, এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে বেশি বেশি করে গল্প লেখার জন্য উদ্বুদ্ধ করুন। সেটা আপনারা অবশ্যই খুব শীঘ্রই পাবেন, এবং এই গল্পের ফুল এপিসোড খুব শীঘ্রই দ্য মেগাবক্স প্রাইম চ্যানেল আপলোড করা হবে। ফুল এপিসোড দেখার আমন্ত্রণ রইল সকলকে। তখন পর্যন্ত সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। 1 ঘন্টা ভাই অনেকক্ষণ ভয়েস দিয়েছি, প্রায় 1 ঘন্টা। রানিং টাইম কত চলে? 1 ঘন্টা 18 মিনিট চলে। এই 1 ঘন্টা একটা না আপনাদের সঙ্গে বকবক করছি এবং আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে সিজন 5-এ দ্য মেগাবক্স চ্যানেলে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।